বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। প্রত্যেককেই জুম্মা মুবারক। জুম্মার নামাজ পড়ে তোমরা সবাই হয়তোবা বাসায় আছো এবং অনেকেই হয়তোবা ফ্রি আছো। সো যে যেখান থেকে আজকে আমাদের এই শুক্রবারের আয়োজন, অর্থাৎ তোমরা যারা ডিগ্রি তৃতীয় বর্ষ, তোমাদের পরীক্ষা 15/9/2025 তারিখ থেকে তোমাদের জন্য আজকে স্পেশাল একটি ক্লাস। আমি এই ক্লাসের মাধ্যমে তোমাদের 1 থেকে 17 নং পর্যন্ত সম্পূর্ণ কোয়েশ্চেনগুলোকে আবারও আমি বুঝিয়ে দিচ্ছি এবং তোমরা শর্টকাট টেকনিকগুলো বা শর্ট ট্রিক্সগুলো আমাদের বই থেকে বা তোমরা কিভাবে আনসার করবা, কোন কোন বিষয়গুলো তোমাদের শেষ মুহূর্তে তোমাদের টাচ করা অত্যন্ত জরুরি, শেষ মুহূর্তে তোমাদের কি পড়া জরুরি, আমি A to Z আজকের ক্লাসে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো আজকের ক্লাসটা আমাদের একটু লং হতে পারে, সময় লাগবে, 1-2 ঘন্টা সময় লাগতে পারে। সো তোমরা আশা করি একটু আমার সাথে থাকবা এবং তোমরা সবাই আমাকে একটু সময় দেওয়ার চেষ্টা করবা। সো তোমরা দয়া করে আমার প্রত্যেকের কাছে আহ্বান থাকবে, তোমরা অবশ্যই ক্লাসটা আজকে নোট করবা এবং মনোযোগ দিয়ে খুবই কেয়ারফুলি ক্লাসটা করবা এবং অবশ্যই ক্লাসটা তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে প্রত্যেকের কাছে একটু শেয়ার করে দিবা। আমি প্রত্যেককেই রিকোয়েস্ট করবো, সবাই ক্লাসটা একটু শেয়ার করবা এবং শেয়ার করে একটু ডান লিখে কমেন্ট করবা এবং তোমাদের ফ্রেন্ড যারা আছে, যাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, মেসেঞ্জার গ্রুপ আছে, সেই সকল গ্রুপগুলোতে তোমরা ক্লাসটা একটু শেয়ার করতে পারো। কারণ সময় আছে আর অল্প কয়েকটা দিন। এখন যে সময়টা রয়েছে এই সময়ে তোমরা এখন তোমাদের শুধুমাত্র শেষ মুহূর্তে কি পড়া উচিত এই জানাটা একদম অত্যন্ত জরুরি। আচ্ছা, তোমরা যারা আমাকে সালাম দিয়েছো, আমি সালামের উত্তর নিচ্ছি। নীলা সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। তারপরে নাসরিন সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। তারপরে আমরা দেখতে পাচ্ছি ইসরাতুল সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। রুবানা, তারপরে আমরা দেখতে পাচ্ছি অনেকেই জয়েন করেছো। তারপর দুলাল, অনেক বিজি, লাইভ ক্লাস করতে পারি না। আচ্ছা, চেষ্টা করো একটু জয়েন করার জন্য। আচ্ছা, সো তোমরা একটু তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে, খুব কাছের ফ্রেন্ড বন্ধু বান্ধবী যারা আছে, তাদেরকে একটু মেনশন করতে পারো, তারাও যেন আমাদের ক্লাস থেকে কিছুটা উপকৃত হয় এবং উপকার পায়। সো তোমরা যে যেখান থেকে আছো প্রত্যেকেই ক্লাসটাতে জয়েন করো দ্রুত। আচ্ছা, তারপরে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে নীলুফা জয়েন করেছো, সালাম দিয়েছো। তারপরে সাকিব সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। তারপরে আমরা দেখতে পাচ্ছি তামান্না, কেমন আছেন স্যার? এই তো আছি আলহামদুলিল্লাহ। তারপর জহির সালাম দিয়েছো। তারপরে আমরা জান্নাতুল ফেরদৌস সিবা সালাম দিয়েছো। সুইটি, স্যার প্যাসেজ কি ক্লাস করাবেন? হ্যাঁ, আজকে পুরো তোমাদের প্রসেসটা আছে, আজকে পুরো যে তোমাদের সম্পূর্ণ যে কোয়েশ্চেনটা আছে আমি এটা চেষ্টা করবো বুঝিয়ে দেওয়ার জন্য। সো তোমরা প্রত্যেকেই দ্রুত লাইভে জয়েন করো এবং তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধবী সবাইকে একটু মেনশন করতে থাকো, ঠিক আছে? যাতে করে তারাও আমাদের ক্লাস থেকে উপকৃত হয়, তারাও আমাদের ক্লাস থেকে কি পায়, যেন তারাও আমাদের ক্লাস থেকে বেনিফিট পায় এবং তারাও আমাদের ক্লাসটা করে উপকৃত হয়, ঠিক আছে? সো তোমরা প্রত্যেকেই ক্লাসটা একটু শেয়ার করো এবং শেয়ার করে তোমরা সবাই একটু ডান লিখে কমেন্ট করো, ঠিক আছে? প্রত্যেকে একটু শেয়ার করো, যার যার জায়গা থেকে প্রত্যেকে একটু শেয়ার করো, শেয়ার করে একটু ডান লিখে কমেন্ট করো, ঠিক আছে? আমি প্রত্যেককেই আহ্বান করব, তোমরা তোমাদের ফ্রেন্ড, বন্ধু বান্ধবী যারা আছে, যে যেখান থেকে আছে প্রত্যেকে একটু ক্লাসে জয়েন করো। আচ্ছা, তো আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ নিয়ে আলোচনা করতেছি এবং তোমাদের একটা কোয়েশ্চেন, মডেল কোয়েশ্চেন দেখাচ্ছি। এই প্রশ্নটা বা এই প্যাসেজটা তোমাদের পরীক্ষায় আসতে পারে, আসার মতো সম্ভাবনা রয়েছে অনেকটাই। সো তোমরা আজকে এই প্যাসেজটা একটু ভালো করে দেখবা এবং এই প্যাসেজটা তোমাদের নারীদের সম্পর্কে, হ্যাঁ, নারীদের যে ক্ষমতায়ন বা নারীদের যে গুরুত্বপূর্ণ বা নারীদের যে অবদান বিভিন্ন সেক্টরে, সেটা নিয়ে আজকের প্যাসেজের মূল আলোচনা, বুঝতে পারছো? সো তোমরা অবশ্যই আজকের কোয়েশনটা বা ভালো করে একটু এই প্যাসেজটা একটু ভালো করে দেখার চেষ্টা করবো, ঠিক আছে? আচ্ছা, রুমানা স্যার আপনাকে কালো শার্টে ভালো লাগছে, তাই? আচ্ছা, থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি রুবাইয়া আফরিন, এখন কোন ক্লাস? এখন এটা প্রি ক্লাস, সবার জন্য উন্মুক্ত। সো তোমরা প্রত্যেকেই ক্লাসটা আশা করি মনোযোগ দিয়ে করবা। আচ্ছা, তাহলে আমরা অনেকেই যুক্ত হচ্ছ। আহলিয়া, শেয়ার ডান, থ্যাংক ইউ। আচ্ছা, ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি শেয়ার করেছো সুমন, শেয়ার করেছো, ধন্যবাদ তোমাদেরকে যারা শেয়ার করেছো প্রত্যেকেই, থ্যাংকস, অনেক থ্যাংকস, ওকে, লট অফ থ্যাংকস। আচ্ছা, তো আমরা তাহলে শুরু করি। ভালো করে একটু খেয়াল করো, আমাদের প্রত্যেকের হাতে যখন তুমি পরীক্ষার হলে বসবা, ঠিক আছে,
পরীক্ষার হলে বসার পরে তুমি একটা খাতা হাতে নিলা, ধরো একটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের খাতা বা একটা খাতা, তুমি যখন একটা খাতা এরকমভাবে একটা খাতা হাতে নিবা, বুঝতে পারছো? এই খাতাটা হাতে নেওয়ার পরে তোমার কি হবে, একটা খাতার মধ্যে মার্জিন করতে হবে, রুল করতে হবে, রেজিস্ট্রেশন ফিল আপ করতে হবে, সব কিছু করলাম। তুমি প্রশ্নটা হাতে পাওয়ার পরে তোমার শুরুর দিকে যেটা থাকবে সেটা হচ্ছে প্যাসেজ। তো প্রশ্ন হাতে পাওয়ার পরে তোমার হচ্ছে সম্পূর্ণ মাথা ঠান্ডা রাখতে হবে, শান্ত রাখতে হবে। পরীক্ষায় কি আসুক বা না আসুক ডাজেন্ট ম্যাটার, পরীক্ষার হলে তোমাকে মাথা কুল রাখতে হবে, ঠান্ডা রাখতে হবে, এবং তোমাকে মনে করতে হবে তুমি একজন টিচার, একজন গাইডার, অথবা তুমি একটা নোটবুক, একটা হ্যান্ড নোট বা একটা নোটবুক, ধরো আমাদের একটা বই, আমাদের সাজেশন দিচ্ছ না, তো তুমি নিজে একটা বই, নিজে একটা গাইড। সো এই মাথায় কিন্তু এই প্রথমেই তোমার এটা চিন্তা রাখতে হবে যে আমার প্রশ্ন যায় আসুক আমি পাস করব, এবং আমি আজকে আমার প্রত্যেকটা কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে, মানে আমি পুরো প্রশ্নটা অ্যান্সার করব, আমার 1 থেকে 17 নং পর্যন্ত আমাদের অ্যান্সার করতে হবে। আমার টার্গেট থাকবে, বিসমিল্লাহ আমি তোমাদেরকে বলি যে বিষয়টা, তোমার টার্গেট হচ্ছে 1 থেকে 17 নং পর্যন্ত, 1 থেকে 17 নং পর্যন্ত তোমার পুরোপুরি প্রশ্নটা যেটা আছে এবং সম্পূর্ণ প্রশ্নটা তোমাকে অ্যান্সার করতে হবে। এখানে প্রশ্নে কি আসলো, কি দিল, সেটার উপরে তোমার কোনো টেনশন করা যাবে না। তো আমি তোমাদেরকে শুরুর দিকে একটা কথা বলি যে আমরা কিছু কৌশল অবলম্বন করব, কিছু টেকনিকের মাধ্যমে স্যারদেরকে আমরা আকৃষ্ট করতে পারি। ধরো আমি যদি সাপোজ মনে করো যে আমি তোমাদের একজন টিচার, এখন তুমি যদি আমার সামনে আসো ভাইবা দিতে, তখন তুমি কি করবা, সেজে গুজে পরিপাটি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসবা। ধরো আমি যে তোমাদের সামনে আসছি, আমি নর্মাল লাইফে অফলাইনে আমি অগোছালো থাকি, হ্যাঁ আমার কোনো পার্সোনাল আমি হচ্ছে যে নিজের কেয়ার করি না এতটা, বাট আমি যখন তোমাদের সামনে আসি তখন কিন্তু আমি পরিপাটি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আঁটি। ঠিক তেমনই পরীক্ষার হলে তোমার খাতাটা রাখতে হবে একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং তোমার পরিষ্কার পরিপাটি রাখতে হবে। তাহলে আমরা যখন পরীক্ষার হলে লেখার সময় প্রত্যেকেই যে কাজটা করব, আমরা যে সহজ যে বিষয়গুলো আছে, একদম সহজ যে বিষয়গুলা, সেই বিষয়গুলো আগে উপস্থাপন করার চেষ্টা করব, যেখান থেকে আমার একটি মার্কও কাটার কোনো সুযোগ থাকবে না, সেই পয়েন্টটা বা সেই টপিকটা দিয়ে আমি শুরু করব। তাহলে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে তোমরা মাস্ট বি প্যাসেজটা যখন হাতে নেওয়ার পরে আমরা প্যাসেজ থেকে কোনো কিছু প্রশ্ন অ্যান্সার করব না, আমরা সরাসরি এমন কিছু দিয়ে অ্যান্সার করব যেটা দিয়ে স্যারেরা বুঝতে পারে যে তুমি পারফেক্ট, তোমার খাতাটা তুমি এরকম ভালো একটা স্টুডেন্ট, তোমাকে সেভাবে তোমাকে মূল্যায়ন করতে হবে। দ্যাটস ওয়াই আমি তোমাদেরকে বলবো তোমরা প্যাসেজটা প্রথমেই অ্যান্সার করার দরকার নাই, তুমি পার্ট বি এর যে গ্রামারগুলো আছে, যে প্রশ্নগুলো আছে, এই গ্রামারের মধ্যে সবথেকে সহজ যে গ্রামার আইটেম আছে, এই গ্রামার আইটেমটা তুমি অ্যান্সার করবা। এখন পার্ট বি এর মধ্যে সবথেকে সহজ হতে পারে কোনটা? পার্ট বি এর মধ্যে সবথেকে সহজ হতে পারে তোমার কি ডাবলুএসকিউশন, পাংচুয়েশন, অ্যান্টোনিম, সিনোনিম, এইগুলো একদম সহজ বিষয়। তো সহজ আইটেম দিয়ে তোমাকে পরীক্ষায় হলে অ্যান্সার করতে হবে, একদম যে সহজ যে বিষয়গুলো আছে, সহজ বিষয়গুলো নিয়ে তোমাকে পরীক্ষার হলে অ্যান্সার করতে হবে। আমার আইডি থেকে শেয়ার করে দিতে বলো, আমার আইডি থেকে নুরুলটা বলো, নুরুলটা আমার ল্যাপটপে আমার আইডি আছে দেখে। ওকে আচ্ছা, তো আমরা শুরুর দিকে আমার যে কাজটা করতে হবে, আমি মানে একদম সহজ যে গ্রামার আছে সেই গ্রামার আইটেম দিয়ে আমি শুরু করতে পারি। এখন যদি মনে করো যে আমি পার্ট সি দিয়ে অ্যান্সার করব, তাহলে পার্ট সি দিয়েও তুমি শুরু করতে পারো, এটাও বেটার, পার্ট সি দিয়েও তুমি অ্যান্সার করতে পারো। প্রথমেই পরীক্ষার হলে পার্ট সি দিয়ে শুরু করতে পারো। তা আমি তোমাদেরকে একটা কথা বলেছিলাম যে পার্ট সি যদি তুমি পার্ট সি দিয়ে শুরু করো অ্যান্সারটা, তাহলে একদম সহজ যে আইটেম, একদম সহজ, সেটা হচ্ছে তোমাদের পোস্টার। তো পোস্টার দিয়ে প্রথমে হচ্ছে লেখা স্টার্ট করবা, পোস্টার। এরপরে যদি মনে করো স্যার আমি পোস্টার অ্যান্সার করবো না, আমি অ্যাডভার্টাইজমেন্ট, তাহলে আমি অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্সার করবো, তাহলে আমি অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ বিজ্ঞাপন দিয়ে তুমি অ্যান্সার করবা। এরপরে তুমি যদি বলো স্যার আমি পরের কোনটা, পরে হচ্ছে লেটার, পরে হচ্ছে তোমাকে লেটার দিয়ে অ্যান্সার করতে হবে। এরপরে যদি আমি বলি কোনটা, এরপরে হচ্ছে অ্যাপ্লিকেশন, আমরা অ্যাপ্লিকেশন দিয়ে অ্যান্সার করব। এরপরে যদি আমি বলি স্যার এরপরে কোনটা অ্যান্সার করব, এরপরে যদি আমাকে বলা হয় তাহলে হচ্ছে আমি ডায়লগ দিয়ে অ্যান্সার করব, ঠিক আছে। এরপরে কোনটা, এরপরে হচ্ছে রিপোর্ট, আমরা রিপোর্ট দিয়ে অ্যান্সার করব। এরপরে হচ্ছে তোমার প্যারাগ্রাফ, এরপরে হচ্ছে এসে, এরপরে হচ্ছে তোমার এমপ্লিফাই, বুঝতে পারছো? তাহলে আমাদের লক্ষ্য থাকবে আমরা খাতার মধ্যে এমন কিছু টেকনিক করব যেটা দেখে স্যারেরা ইমপ্রেসড,
তোমার প্রতি ইমপ্রেস হবে, তোমার প্রতি একদম তোমার খাতাটার প্রেমে পড়ে যাবে, এবং খাতা দেখে একটা চোখ জোড়ানো খাতা দেখবে, যে খাতার মধ্যে কোনো উচ্ছৃঙ্খলতা নাই, কোনো বিশৃঙ্খলতা নাই, কোনো তোমার পরিপাটি থাকবে, কোনো এলোমেলো কথাবার্তা থাকবে না, কোনো দাগ থাকবে না। এই জন্য যে কাজটা করবে, শুরুর দিকে আমরা পার্ট সি অথবা পার্ট বি, যেটা সহজ তোমার কাছে সহজ, যেখান থেকে মার্ক ছুটার কোনো সুযোগ নাই, অবকাশ নাই। তাহলে তুমি যদি পার্ট সি দিয়ে অ্যান্সার করো, তাহলে পার্ট সি এর তোমার প্রথমে হচ্ছে দিতে হবে কি পোস্টার এবং অ্যাডভার্টাইজমেন্ট। এখানে মার্ক মানে কিছু লিখলেই মার্ক পাওয়া যায়, কিছু লিখলেই মার্ক পাওয়া যায়। এরপর দেখো আমরা পরে লেটার অ্যান্সার করব, পরে হচ্ছে অ্যাপ্লিকেশন, পরে হচ্ছে ডায়লগ, পরে হচ্ছে রিপোর্ট, পরে হচ্ছে প্যারাগ্রাফ, পরে আছে এবং পরে হচ্ছে তোমার এমপ্লিফাই। এই হচ্ছে টোটাল 7টা আইটেম। তো 7টা বা 8টা আইটেম থেকে তোমাকে যে কোনো 5টা আইটেম অ্যান্সার করতে হবে। তো তোমার মতো করে তুমি এখন থেকে ডিসাইড করো তুমি কোন 5টা অ্যান্সার করবা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তো স্যার পরীক্ষায় কি একের বি হুবহু প্রশ্ন যেটা আসে না, একের বি হুবহু আসে না, সেজন্য তোমাকে কিছু টেকনিক আমি বলবো, তোমরা অবশ্যই এই টেকনিকটা ফলো করবা। স্যার কয়টা লিখতে হবে? 5 না? আজ তোমাদের 5টা আইটেম লিখতে হবে যে কোনো, ঠিক আছে? তোমাদের যে কোনো 5টা আইটেম লিখতে হবে। আচ্ছা, সাবনাজ সালাম দিয়েছো, আচ্ছা কেমন আছেন? তোমাদের প্রত্যেকের কমেন্টগুলো পড়েছি এবং যারা সালাম দিয়েছো প্রত্যেকের সালামের উত্তর নিয়েছি। তোমরা এখন সরাসরি ক্লাসে একটু মনোযোগ দাও এবং ক্লাসটা ভালো করে ফলো করো। আচ্ছা, তাহলে আমরা দেখো, আমরা যে বিষয়টা তোমাদেরকে বলতেছি, স্যার আপনার কথা মতো সব লিখি আসবো ইনশাল্লাহ। হ্যাঁ মাইমুনা, থ্যাংক ইউ। স্যার রাইটিং পার্ট কোনটা কত পেজ লিখবো একটু বলে দিলে ভালো হতো। হ্যাঁ আমি সবগুলাই তোমাদেরকে ক্লিয়ার করবো। মিথ্যাহল বানায় লেখা যাবে, হ্যাঁ লিখতে পারবা। স্যার ডায়লগের কি হেডিং লিখতে হবে? হ্যাঁ লিখতে হবে। আচ্ছা আমি তোমাদের প্রশ্নগুলোর পরে অ্যান্সার করি, আগে হচ্ছে তোমাদেরকে একটু বুঝাই, আগে তোমাদেরকে পড়াই, তারপরে হচ্ছে তোমাদের কমেন্টসগুলো পড়বো। তো ধরো আমাদের এটা হচ্ছে প্যাসেজ আসলো, এখন আমাদের প্যাসেজ থেকে ধরো আমি যদি প্যাসেজ অ্যান্সার করি, তাহলে প্যাসেজ কিভাবে অ্যান্সার করব? ধরো আমাদের একটা প্যাসেজ আসলো, টুডে ওমেন আর প্লেইং ইম্পর্টেন্ট রোল ইন অল স্পেয়ার্স অফ লাইফ। দেখো আমাদের বর্তমানে যে নারীরা আছে বা মহিলারা সর্বত্র সব জায়গায় হচ্ছে যে কি করে, মানে তাদের অবদান রয়েছে। হ্যাঁ, দে আর নো লঙ্গার কনফাইন্ড উইথ দ্য ফোর ওয়ালস অফ দেয়ার প্যারেন্টস অফ হাজব্যান্ডস house. They have come out for their kitchens and are working hand to hand with men in all development programs of the government. আচ্ছা, এখানে যে কথাটা বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে নারীর মানে নারীরা যে সব জায়গায় অবদান রাখে, নারীরা বিভিন্ন সেক্টরে স্বামীর সাথে পাশাপাশি সংসারে কাজ করে এবং বিভিন্ন সরকারি বেসরকারি যে সেক্টরগুলো আছে এই সবগুলা সেক্টরে হচ্ছে তারা কাজ করে। তো এখন আমার প্যাসেজটা হুবহু যদি আমি পড়তে যাই, এই প্যাসেজটা যদি আমি ট্রান্সলেট করতে চাই, ধরো আমি কোনো কিছুই পারি না, আমি ইংলিশে উচ্চারণও করতে পারি না। তুমি ধরো সাপোজ তুমি ইংলিশে তুমি কোনো কিছু পারো না, হ্যাঁ তুমি হচ্ছে যে ইংলিশ উচ্চারণটা ঠিক মতো করতে পারো না। এখন এই প্যাসেজটা নিয়ে যদি আমি ঘন্টার পর ঘন্টা সময় কাটায় দিই, তাহলে আমার সময় চলে যাবে, তাহলে আমি কিছুই পারবো না। তাহলে আমি সরাসরি প্যাসেজটা না পড়ে বুদ্ধিমানের কাজ হচ্ছে আমি সরাসরি দেখবো এখানে আমার যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোর দিকে একটু খেয়াল করব। তাহলে আমাদের দেখো এখানে হচ্ছে প্রত্যেকটা ডাব্লিউ যুক্ত ওয়ার্ড এবং প্রত্যেকটা ডাব্লিউ কোয়েশ্চেন আছে। তো আমাদের এই যে ডাব্লিউ যুক্ত ওয়ার্ডগুলো আছে, যেমন আছে এখানে হোয়াট আছে, ওয়াই আছে, তারপর হচ্ছে হোয়াই আছে, এই যে বিষয়গুলো আছে, তো আমরা এখানে বলা হচ্ছে যে হোয়াট হ্যাভ বিন রিয়েলাইজ নাও, তুমি এখন কি রিয়েলাইজ করতেছো বাই প্যাসেজ থেকে? হোয়াই ইজ দ্য ইনকাম অফ ওমেন নিডেড, হ্যাঁ নারীদের কেন ইনকাম করা জরুরি বা তাদের প্রয়োজন কেন নারীদের ইনকাম করা। তো এখানে এই যে প্রশ্নগুলো আছে এই প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু আমার হচ্ছে এই প্যাসেজের উত্তর দেওয়া আছে। তাহলে আমি যদি মনে করি এই বিষয়গুলো প্রশ্নগুলো পড়তে থাকি বা এগুলা কি আসছে না আসছে, তাহলে আমাদের টোটালি রং হবে। এবং আমরা এই যে ডাব্লিউ যুক্ত হোয়াট বা হুইচ হোয়াট যাই হোক পয়েন্ট যেগুলো থাকে, আমরা পরের যে অর্থটা আছে আমরা সাবজেক্টটা নিয়ে কাজ করব। এবং অক্সিলারি ভার্বগুলো এখানে হ্যাভ আছে এবং এখানে ইজ আছে এবং এখানে ইজ আছে, আমার এগুলো বাদ দিতে হবে। বাদ দেওয়ার পরে দেখো এই যে আই মিন রিয়েলাইজ নাও, এখানে তোমার মিন রিয়েলাইজ নাও থেকে তুমি আই দিয়ে সাবজেক্ট দিয়ে শুরু করতে পারো, অথবা এখানে রিয়েলাইজ কথাটা আছে, এই রিয়েলাইজ শব্দটা এখানে আমাদের কোথাও না কোথাও এখানে রয়েছে, যে এখানে রিয়েলাইজ শব্দটা এখানে কোথাও না কোথাও দেয়া আছে যে নারীদের সম্পর্কে বা আমরা এখানে কি বুঝলাম বা নারীরা এখানে কি বলতে চাচ্ছে। এরপর দেখো আমরা আরেকটা বিষয় এখানে বলছিলাম যে আমাদের এখানে 2 নম্বর প্রশ্নটা, যে নারীরা কেন ইনকাম করবে বা তারা উপার্জনের দিকে কেন আসবে। এখানে দেখো আমাদের এই যে তাদের যে ইনকামের কারণটা, এই যে ইনকাম নিডেড, এই যে দেখো এই যে শব্দটা এখানে আছে যে তারা কেন ইনকাম করবে, তাদের কেন মোস্ট ওমেন ওয়ার্ক বিকজ দেয়ার ইনকাম ইন নিডেড টু সাপ্লিমেন্ট দেয়ার হাজব্যান্ড অ্যান্ড আর্নিংস ইন অর্ডার টু মিট
ওমেন। আচ্ছা, তাদের দরকার হচ্ছে কিছু কিছু পরিবারের উপকরণ, বিভিন্ন ধরনের সামগ্রী কেনার জন্য তাদের হচ্ছে টাকা পয়সা দরকার। তো আমার এখানে আমি খেয়াল করব যে আমার মেন যে ওয়ার্ডগুলো আছে, এইখানে প্রশ্নের যে ওয়ার্ডগুলো আছে, এই প্রশ্নের ওয়ার্ডগুলো আমার এখানে কোন জায়গায় রয়েছে সেই জায়গাটা আমি একটু ফোকাস করব, সেই জায়গাতে আমাদের হচ্ছে দেখা দরকার, এবং আমি সেই লাইনটা, পুরোপুরি লাইনটা হচ্ছে আমি তুলে দেওয়ার চেষ্টা করব। তাহলে হচ্ছে যে আমি কোনো না কোনো হচ্ছে যে এখান থেকে একটা মার্ক পেতে পারি এবং পাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর দেখো আমাদের পরের যে পার্ট বি রয়েছে, এই পার্ট বি থেকে তোমাদের কোনো সময় হুবহু কমন পাবা না, এবং কমন পাওয়াটা খুবই টাফ, খুবই কষ্টের ব্যাপার। তো আমরা দেখো এখানে আছে স্পেয়ার, এখানে আছে ডেভেলপমেন্ট, এখানে আছে এবল, কন্ট্রিবিউট, এখানে আছে গ্রাজুয়াল, পার্টিসিপেট, এক্সপেন্স, তারপর হচ্ছে নিডস। এই যে ওয়ার্ডগুলো রয়েছে, এই প্রত্যেকটা ওয়ার্ড, এই প্রতিটি ওয়ার্ড কিন্তু আমাদের উপরে যে প্যাসেজ আছে, এই প্যাসেজে কিন্তু দেয়া আছে। তো আমরা যখন এটা অ্যান্সার করব, তখন আমাদের হচ্ছে এরকমভাবে একটা বক্স অঙ্কন করতে হবে। এই বক্সের মধ্যে আমাকে 3টা ঘর অঙ্কন করতে হবে। এই 3টা ঘরের মধ্যে আমাকে লিখতে হবে, বুঝতে পারছো? এক পাশে লিখতে হবে গিভেন ওয়ার্ড, এক পাশে হচ্ছে মিনিং ওয়ার্ড, এবং এক পাশে হচ্ছে মেকিং অফ সেন্টেন্স। তো আমার দেখো গিভেন ওয়ার্ড আছে, স্পেয়ার আছে সর্বত্রই। এই স্পেয়ার শব্দটা আমি এখানে লিখলাম, লেখার পরে আমি ধরো মিনিং ওয়ার্ডটা পারতেছি না, অর্থাৎ সমার্থক শব্দটা, একই শব্দের সেম আরেকটা শব্দ আমি পারতেছি না। তখন আবার কি করতে হবে, এই জায়গাটা এভাবে টান দিয়ে রাখতে হবে। টান দিয়ে এই যে স্পেয়ার শব্দটা আছে, এই স্পেয়ার শব্দটা আমার কোথাও না কোথাও, এই যে প্যাসেজ দেখো সবার প্রথম আমাদের এখানে একটা ওয়ার্ড আছে, এই যে দেখো স্পেয়ার শব্দটা আছে, যে টুডে ওমেন আর প্লেইং ইম্পর্টেন্ট রোল ইন এভরি স্পেয়ার অফ আওয়ার লাইফ। এখন বর্তমানে নারীরা সর্বত্র সর্ব জায়গায় কি করতেছে, তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। তাহলে দেখো আমার এই যে ওয়ার্ডটা আছে, এই ওয়ার্ডটার এখানে সেন্টেন্সটা কিন্তু, এই বাক্যটা কিন্তু আমার প্যাসেজে দেয়া আছে। তো আমি সরাসরি প্যাসেজ থেকে প্রত্যেকটা ওয়ার্ড, এই প্রত্যেকটা ওয়ার্ডের কিন্তু আমি সরাসরি এখানে লিখে দিব। ধরো এখানে ডেভেলপমেন্ট শব্দটা আছে। এখন আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে তুমি যদি মনে করো ডেভেলপমেন্ট শব্দটা দিয়ে একটা বাক্য তৈরি করতে পারতেছো, মানে তুমি নিজে নিজে পারতেছো, যেমন বাংলাদেশ ইজ এ ডেভেলপমেন্ট কান্ট্রি, আমি লিখলাম বাংলাদেশ ইজ এ ডেভেলপমেন্ট কান্ট্রি, বাংলাদেশ একটা উন্নত দেশ। হ্যাঁ, তারপর লিখলাম এবল, আই এম এবল টু ফর দিস ক্লাস, আই এম এবল ফর ইউ, আমি তোমার জন্য সক্ষম, বা আমি তোমার জন্য সুইটেবল। তো আমি দেখো, আমি যদি পারি, আমি যে বিষয়টা পারি, আমি ধরো যদি এই বাক্যগুলো দিয়ে, ওয়ার্ডগুলো দিয়ে বাক্য নিজে নিজে তৈরি করতে পারি, তাহলে ফাইন, গুড। তাহলে আমার কিন্তু প্যাসেজ থেকে এই ওয়ার্ডগুলো খুঁজে বের করার দরকার পড়তেছে না। তাহলে আমি মাস্ট বি যে কাজটা করব, যদি আমি খুবই দুর্বল হই, তাহলে আমি হচ্ছে যে, বা তুমি দুর্বল, ধরো আমি কিছু পারতেছি না বা তুমি পারতেছো না, তখন যে ওয়ার্ডগুলো আছে, এই প্রত্যেকটা ওয়ার্ড তুমি এটার নিচে নিচে লিখে দিবা, প্রত্যেকটা ওয়ার্ড এটার নিচে নিচে তুমি লিখে দিবা। লেখার পরে এই মিনিং ওয়ার্ডের জায়গাটা যদি পারো লিখবা, না পারলেও সমস্যা নাই, তুমি এভাবে টান দিবা, টান দিয়ে এখানে তোমার উপরে প্যাসেজ থেকে বাক্যটা হুবহু লিখে দিবা। তাহলে আশা করি তোমাদের প্যাসেজ নিয়ে কোনো প্রবলেম নাই, এবং প্যাসেজের ঝামেলাটা ক্লিয়ার হলে তোমরা সবাই হচ্ছে একটু ডান লিখে কমেন্ট করো কষ্ট করে, প্যাসেজ থেকে তোমাদের বিষয়টা ক্লিয়ার কিনা একটু সবাই জানাও, প্যাসেজের প্রবলেমটা তোমাদের সলভ কিনা, প্যাসেজ থেকে বুঝতে পেরেছো কিনা, কোনো প্রবলেম আছে কিনা, কোনো জিজ্ঞাসা, কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো। আমি প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, আমি ডেফিনেটলি তোমাদেরকে চেষ্টা করব। আচ্ছা আচ্ছা, তোমরা একটু কষ্ট করে জানাও যে তোমাদের কোনো প্রবলেম আছে কিনা। তোমরা যদি প্রবলেম না থাকে তোমরা ডান লিখে কমেন্ট করতে পারো। আচ্ছা, আর রাইহান ডান লিখেছো, রং পেন্সিল ডান লিখেছো, ওকে। বিষণ্ণ কুমার দাস ডান লিখেছো, ওকে। তাহলে ডান অনেক কিছু বুঝলাম স্যার। আচ্ছা, ইসরাতুল ওকে, আইমান ডান, তারপর রানী লিখেছো, আলহামদুলিল্লাহ ডান। আচ্ছা, ফারহানা ডান লিখেছো, ভেরি গুড। তাহলে আমরা দেখতে পাচ্ছি তোমাদের বিষয়টা ক্লিয়ার। স্যার অন্য সাবজেক্টের উত্তর সহ সাজেশন পাবো না? হ্যাঁ পাবে। আচ্ছা, রুবানা ডান। তারপরে আকিমণি আরেকবার বুঝাবো? ও মাই গড, আমি গত দুই দিন যাবত মানে ঘুমাই না, বুঝছো? এত কথা বললে আমি পাগল হয়ে যাব, আমি টোটালি হচ্ছে যে পাগল হয়ে যাবো, বুঝছো? আচ্ছা, তাহলে তোমাদের বিষয়টা ডান। আচ্ছা, তাহলে আমাদের আর কোনো এখানে প্রবলেম নাই। আচ্ছা, আমাদের এখানে কোনো প্রবলেম নাই। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এরপরে আমরা দেখো আমাদের পার্ট বি এর একটু মানে কিছু গোপন ট্রিক্স বলি তোমাদের। এই ট্রিক্সগুলা আমি তোমাদেরকে বলি, তোমরা হচ্ছে যে একটু খেয়াল করবা। আচ্ছা, কিছু চূড়াই বুদ্ধি দিব, যে বুদ্ধিগুলো তোমাদের কাজে লাগতে পারে। একদম কিছু চূড়াই বুদ্ধি দেই যেগুলা তোমাদের কাজে লাগতে পারে।
কিছু বুদ্ধি আছে যে বুদ্ধিগুলো আমাদের এখন মানে দরকার বা শেষ মুহূর্তে, এই বুদ্ধিগুলা আমি হচ্ছে তোমাদেরকে দিতে চাই। যদি তোমরা বলো যে স্যার কিছু টেকনিক বলেন, কিছু চোরাই বুদ্ধি বলেন, পাস করার মতো কিছু ট্রিক্স বলেন, তাহলে আমি এখানে গ্রামারে কিছু টেকনিক বলতে পারি, একদম কিছু চোরাই বুদ্ধি যেগুলো তোমাদের পরীক্ষার হলে যারা একদম দুর্বল স্টুডেন্ট মনে করো কোনো রকমভাবে পাস করতে চাও, ঠিক আছে, তাহলে তোমাদের কোনো এখানে যদি গ্রামারে আমি কিছু ট্রিক্স আছে, আমার কাছে কৌশল আছে, এই কৌশলগুলো যদি বলো স্যার আপনি বলেন, তাহলে আমি বলতে পারি তোমাদেরকে। আসলে আমি এই ট্রিক্সগুলো আসলে লাইভে ভাবে বলা ঠিক না যদিও, তারপরেও বলতেছি। আচ্ছা, প্রথমে হচ্ছে তোমাদেরকে একটা আমার গল্প বলি, বুঝছো? প্রথমে হচ্ছে যে আমার একটা মানে ইতিহাস বলি। আমি যখন এটা আমার এই সাবজেক্টে যখন পরীক্ষা ছিল, ধরো আমার তো এটা নন মেজর ছিল, আমার এই সাবজেক্টে ছিল নন মেজর, ঠিক আছে। সো আমার এই সাবজেক্টে ছিল নন মেজর, যখন আমি এটা পরীক্ষা দিতে যাই পরীক্ষার হলে, তো আমি একটা কাজ করছিলাম, মানে এটা তো আচ্ছা, এটা আমি আমার পার্সোনাল অফ টপিকে বলতেছি। তো আমি হচ্ছে পরীক্ষার হলে গেছি, তো আমার সাথে দুইজন মেয়ে বসছে, বুঝছো, আমার পাশে ডানে এবং বামে, মাঝখানে আমি বসছি। মানে আল্লাহর কি খেলা আমি জানি না। তো ওই দিন একটা মেয়ে পড়ছিল ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের, আর একটা সম্ভবত বাংলা ডিপার্টমেন্টের, এবং মাঝখানে আমি পড়ছিলাম। তো এখন এই পরীক্ষার হলে গিয়ে আমি তো মনে করো যে পরীক্ষার আগের দিন পড়ি না, আমরা সায়েন্সের যারা ছিলাম বা আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, তো আমি তো পড়াশোনা তেমন একটা করি না। আমি পরীক্ষার হলে যাইয়া এমন একটা ভাব নিছি, মেয়েগুলা বলছি, এই প্রশ্ন পাওয়ার পরে আমি বলছি আমি তো মানে রিটেন পার্ট আমার হুবহু কমন, সব কমন, আমার মানে আমার এসে প্যারাগ্রাফ, আমার অ্যাপ্লিকেশন সব কমন পড়েছে, সব কমন, ধোঁয়া কমন পড়ছে। মেয়েগুলো বলছে, এই তো তুমি একটা কাজ করো, তুমি আছে যে আমরা গ্রামার পারি, আমরা গ্রামার প্রাইভেট পড়ছি, টিউশন পড়ছি, তুমি গ্রামারগুলো সলভ করতেছি আগে, তাহলে গ্রামারগুলো সলভ করি, তুমি পরে আমাদেরকে প্যারাগ্রাফগুলো একটু দেখাও, লেটার অ্যাপ্লিকেশনগুলো দেখাও, এগুলো মুখস্থ করতে পারছি না। মানে মেয়েগুলা এমন ভাব করতেছে, তারা মনে করে যে গ্রামার সব পারে। পরে আমিও ভাব ধরছি যে আমি বলছি আমি তো সবই পারি, লেটার অ্যাপ্লিকেশন আমার সব কমন পড়ে গেছে, তাহলে তোমরা একটু আমার গ্রামারটাকে সলভ করো। তাহলে আমি কি করলাম, মানে ওরা ডানে বামে মাঝখানে আমি বসছি, তো আমি সব গ্রামার মনে করো যে ওদের কাছ থেকে সলভ করে নিছি। লাস্টের দিকে বুঝছো, আমার হচ্ছে যে ধরো আমি প্যারাগ্রাফ যাই আসুক আমার লাইফে, আমি প্যারাগ্রাফ এসে অ্যাপ্লিকেশান এগুলো কখনোই মুখস্থ করি নাই, মানে দোয়ায় বানায় লিখছি, সব বানায় লিখছি। তো আমি যখন বানায় লেখা শুরু করছি, আমি বলছি তোমরা যা পারো লেখো, এই যে আমি লিখতেছি, মানে ওদেরকে বুঝাইতে দেই নাই যে আমি আসলে গ্রামার কোনো কিছুই পারি নাই, আমি মানে জানিও না, আমি পড়ছি না, হচ্ছে পরে সব গ্রামার ওদের কাছ থেকে আমি সলভ করে নিয়েছি। তো এটা ছিল আমার একটা লাইফে একটা স্মৃতিময় একটা ঘটনা। তো নিজেকে পরীক্ষার হলে মানে এমন ভাব ধরবা যে তুমি সব পারো, আর তুমি যে মনে করো যে আমি তো কিছুই পারি না, কমন আসে না, তাহলে দেখবো তোমার পাশের জন আছে সেও তোমাকে দেখবে না। বা যদিও এটা তোমাদেরকে আমি বলতেছি না পরীক্ষা হলে তোমরা এই কাজটা করো, কিন্তু কাউকে তোমার দুর্বল যে পয়েন্টটা আছে, উইক পয়েন্টটা, সেটা কাউকে কখনো বুঝতে দিবা না পরীক্ষার হলে, বুঝছো? মানে স্যারদেরকেও বুঝতে দিবা না যে তুমি খুব পারতেছো, খুব লিখতেছো, লেখার মধ্যে আসো, স্যার তোমার থেকে তাকিয়ে আছে, তোমার সামনে দাঁড়ায় আছে, তাও বুঝতে দেওয়া যাবে না যে তুমি পারতেছো না। এবং প্রথম থেকেই তোমার ভাবটা রাখতে হবে তোমার সব কমন, মানে সব পারতেছো, এরকম একটা ভাব রাখতে হবে। এটা হচ্ছে তোমার একটা ট্রিক্স বললাম। যাই হোক, এটা কিন্তু তোমরা অ্যাপ্লাই করবো না। আচ্ছা যাই হোক, তোমরা কি বলতেছো দেখি। তো যাই হোক, আমরা এই ট্রিক্সটা হচ্ছে তোমাদের, মানে তোমরা জাস্ট হচ্ছে যে আমার মতো করে না, বাট হচ্ছে তোমাদের মতো করে একটু হ্যান্ডেল করো বিষয়টা। আচ্ছা যাই হোক, এখানে গ্রামারে একটা ট্রিক্স বলি, সেটা হচ্ছে তোমরা খেয়াল রাখবা। গ্রামারের যে ট্রিক্সটা সেটা হচ্ছে, আমরা এমন কিছু গ্রামার আছে যে গ্রামারগুলা আমরা হচ্ছে ধরো পরীক্ষার খাতাটা, ধরো আমি যে ধরো এই খাতাটা নিলাম, পরীক্ষার খাতাটা নেওয়ার পরে স্যারের প্রথম যে দর্শন থাকে, প্রথম যে ভাবনা থাকে, চিন্তা থাকে, ধরো তুমি দেখতেছো, দাগাইতেছো, লিখতেছো, স্যারে মিলাইতেছে, ধরো ভিতরে কি লেখছো সব মিলাইতেছে। কিন্তু তুমি যদি গ্রামারগুলা লাস্টের দিকে, একদম শেষের দিকে, যে গ্রামারগুলা তোমার হচ্ছে এক কথায় উত্তর, সেই গ্রামারগুলা তুমি লাস্টে একদম শেষের দিকে
খাতার মধ্যে অ্যান্সার করে আসবা। তখন দেখা গেছে স্যারে কিছুটা তোমাকে খেয়াল করতেও পারে, কিছুটা খেয়াল নাও করতে পারে। এই জন্য আমার একটাই তোমাদের কাছে পরামর্শ থাকবে, যারা দুর্বল স্টুডেন্ট তারা একদম যে গ্রামারগুলো আছে এই গ্রামারগুলো একদম লাস্টের দিকে অ্যান্সার করবা, এবং একবারে লাস্টে না, একবারে শেষের পেজে না, মাঝখানে 2-3টা পেজ লাস্টে থাকার আগেই তুমি এগুলো অ্যান্সার করবা। যদি ভাগ্য ভালো হয়, ধরো তোমার একটা ভার্ব আসছে ইডি যুক্ত করা, তোমার ভার্ব আসছে ইডি যুক্ত করা, এখন ইডিটা তুমি জাস্ট বসাই দিলাম, অথবা ধরো একটা ভার্ব আসছে, যেমন এখানে তুমি গেটের জায়গায় ধরো গট লিখে আসলা, পরিবর্তন করলা, জাস্ট একটু পরিবর্তন করলাম, অথবা গেটের জায়গায় একটা এস লাগাই দিলা, গেটের জায়গায় একটা এস লাগাই দিলা, চলে আসলা, রেখে আসলাম। যদি মনে করো স্যার তোমার খাতাটা শেষের দিকে দেখে তার মেজাজটা একটু খারাপ থাকে, অথবা অনেক খাতার ভিড়ে লাস্টে আর মনে করো তোমাকে এই শক্তি নাই দেখার মতো, তো জাস্ট এই জন্যই বলা যে লাস্টে হচ্ছে তোমার গ্রামারগুলো অ্যান্সার করবা। তো গ্রামারের স্যারদের মনোযোগটা তাকে খুব কম। আর বিশেষ করে এখানে দেখো ছেলেদের দিকে মেয়েদের মানে পাস করাটা বাদ পাওয়াটা অত্যন্ত মানে সহজ। কিভাবে জানো? মেয়েরা খাতা দেখলে স্যারেরা কিন্তু বুঝতে পারে, একটা খাতা হাতে নিলেই যে কোনো স্যার বুঝতে পারে যে এটা মেয়েদের লেখা, এটা ছেলেদের লেখা। কেমনভাবে বুঝতে পারো? মেয়েরা যখন লেখে, ধরো আমাকে বলবে যে 6 নং প্রশ্নের উত্তর, তো আমি যখন লিখবো 6 নং প্রশ্নের উত্তর, তো আমি নর্মালি একটা টান দিছো, বা ছেলে বা তুমি একটা ছেলে নর্মালি একটা টান দিয়ে দিছো, কিন্তু একটা মেয়ে হলে সে কি করবে, এখানে ধরো একটা সবুজ কালার দিবে, এবং এখানে একটা স্টার দিবে, এখানে একটা স্টার দিবে, ঠিক আছে, পরে আবার এইভাবে একটু ডেউ করবে, ঠিক আছে, ডেউ করে আবার দেখবে যে একটা যদি ধরো একটা পোস্টার রাখতেছে, এই পোস্টারে আবার একটা বক্স অঙ্কন করবে, এই বক্সের মধ্যে আবার একটা ডিজাইন করবে, ঠিক আছে, দেখবে যে এইভাবে সুন্দর করে এইভাবে একটা ডিজাইন করতেছে, হ্যাঁ। ধরো লিখতেছে তোমার এই ধরো 1 নং প্রশ্ন, তখন কি করবে, মাঝখানে এরকম ভাবে একটা টান দিবে, হ্যাঁ, মাঝখানে এইভাবে একটা টান দিয়ে একটা সুন্দর একটা ডিজাইন করবে, মানে ডিজাইনের কারণে স্যাররা মানে ইমপ্রেসড হয়ে যায় এবং বুঝতে পারে যে এই খাতাটা মেয়েদের খাতা। তো তোমরা ছেলেরাও যে কাজটা করবা, ছেলেরাও যদি সময় পাও হাতে লাল নীল সবুজ যে কলমগুলো আছে, খাতাগুলো আছে, এই খাতাগুলো কলম নিয়ে থেকে হচ্ছে যে পরীক্ষার নম্বরগুলো একটু সুন্দর করে লিখবা এবং লেখাটা পরিষ্কার রাখবা, বুঝছো? বানায়া তুমি লেখো, সমস্যা নাই, বানিয়ে লেখো, সমস্যা নাই, কিন্তু লেখার সময় ডিজাইন এবং হচ্ছে তোমার একদম সুন্দর পরিষ্কার রাখো, বুঝছো? আর মেয়েদেরকে বলতেছি, ডোন্ট টেক ইট সিরিয়াস, আমি তোমাদেরকে ইনসাল্ট করতেছি না, তোমাদের অ্যাপ্রোচটা স্যারদের মানে তোমাদের যে স্যারদেরকে কনভিন্স করার যে বিষয়টা, এটা কিন্তু তোমাদের মানে স্যালুট তোমাদেরকে, তোমরা এটা পারো এবং তোমাদের দ্বারা এটা সম্ভব, ছেলেদের দ্বারা এটা কখনোই সম্ভব হয় না। আচ্ছা আচ্ছা, আমার বুদ্ধি নাই, বুঝছো? আচ্ছা, লাল হলুদ, বুঝছো, লাল হলুদ ব্যবহার করা যাবে না, তোমার হচ্ছে সবুজ এবং কমলা, বুঝছো, সবুজ এবং নীল, এই 2টা কালার ব্যবহার করতে পারো, সবুজ এবং নীল, আর বাকিগুলা কমলা লাল ব্যতীত। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, আচ্ছা মেয়েদেরকে আমি কোনো মানে করতেছি না, যাই হোক তোমরা পারো, সবাই পারবা। আর যাই হোক, এবার হচ্ছে আমরা চলে যাচ্ছি আমাদের হচ্ছে এই যে ইয়েগুলো আছে, গ্রামারগুলো নিয়ে একটু পরে আলোচনা করতেছি আমরা। এবার হচ্ছে সরাসরি রিটেন পার্ট নিয়ে একটু আলোচনা করি, প্রত্যেকে একটু রিটেন পার্টের দিকে খেয়াল করো। দেখো আমাদের এখানে পার্ট সি আছে, সো পার্ট সি এর যে আইটেমগুলো আছে, তোমাদের হচ্ছে রাইট এ প্যারাগ্রাফ, প্রথমে হচ্ছে প্যারাগ্রাফ আসবে, 2টা প্যারাগ্রাফ আসবে, ধরো একটা আসলো ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে এবং একটা আসলো ইফটিজিং, তো 2টা প্যারাগ্রাফ আসলো। তো এখানে দেখো এই যে একটা প্যারাগ্রাফ দিছে, এই যে প্যারাগ্রাফটা দিছে, এই প্যারাগ্রাফটা কি, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, এটা না গুড সাইড না হচ্ছে ব্যাড সাইড, এটা গুড সাইডের মধ্যে পড়তেছে না, ব্যাড সাইডের মধ্যে পড়তেছে না। আর এই যে ইফটিজিং আছে, ইফটিজিংটা হচ্ছে ব্যাড সাইড। তার মানে তোমাদেরকে আমি 100% কনফার্ম দিয়ে বলতে পারি, অ্যানশিওর করতে পারি, ইনশাআল্লাহ তোমরা ডেফিনেটলি মাস্ট বি তোমাদের পরীক্ষার হলে দেখবা যে একটা গুড সাইড এবং একটা ব্যাড সাইড থেকে 100% আসছে। তো এখানে আরেকটু নিশ্চয়তা তোমাদেরকে করি, দেখবা কোনো সময় গুড সাইড নাও আসতে পারে, সামটাইমস তোমার গুড সাইড নাও আসতে পারে, কিন্তু ব্যাড সাইডটা আসবে, এটা 100%। তাহলে তোমরা এই ব্যাড সাইডের যে টেকনিকটা আছে আমাদের বইয়ের বা যে কোনো বই থেকে শর্টকাট যে টেকনিকটা আছে, এই ফরম্যাটটা ধুমায় মুখস্থ করে যাও, এই মুখস্থ তোমাদের কাজে লাগবে। আচ্ছা এখানে দেখো আমি আরেকটা কথা বলি, আচ্ছা
ও মাই গড, আজকে আলহামদুলিল্লাহ 1500 স্টুডেন্ট আমাদের ক্লাসে জয়েন করছে, 1500 স্টুডেন্ট, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আজকের ক্লাসে সর্বোচ্চ পরিমাণ ভিউ, আজকের ক্লাসে সর্বোচ্চ পরিমাণ ভিউ, আলহামদুলিল্লাহ। যারা লাইভে আছো ইনস্ট্যান্ট প্রত্যেকেই ধন্যবাদ আমার উপর আস্থা রাখার জন্য, আমার উপর বিশ্বাস রাখার জন্য, এবং তোমরা প্রত্যেকেই আমাকে এতটা ভালোবাসার জন্য তোমাদেরকে প্রত্যেকেই ধন্যবাদ। আচ্ছা, তো এখানে একটু খেয়াল করো, আমরা একটু খেয়াল করি, আমাদের এই যে প্যারাগ্রাফের ব্যাড সাইডটা আছে, আমাদের এখানে একটা আরেকটা ট্রিক্স আছে, সেটা হচ্ছে আমরা এখানে আমাদের যে রিপোর্টটা আসবে 11 নঙে, আমাদের 11 নঙে একটা কি আসবে, রিপোর্ট, রাইট এ রিপোর্ট ফর দ্য প্রেস সেমিনার সাভার দ্য রিভার সেভ দ্য কান্ট্রি, সেভ রিভার সেভ দ্য কান্ট্রি। ধরো নদী বাঁচাও দেশ বাঁচাও, নদীর যে এটা খারাপ দিক, প্রভাব, ব্যাড ইফেক্ট, নদী ভাঙনের যে খারাপ দিক, ব্যাড ইফেক্ট আছে। এখন ধরো আমি এটা আমার একটা প্যারাগ্রাফ করছিলাম ব্যাড সাইড দিয়ে, ধরো আমি যদি এই বিষয়টাকে খারাপ দিকে নিই বা প্রবলেম দিকে নিই বা খারাপ বা ব্যাড সাইডের দিকে নিই, তখন আমাদের প্রবলেম সম্পর্কিত যে প্যারাগ্রাফটা আছে, এই প্যারাগ্রাফের ফরম্যাটটা টোটালি তুমি এখানে বসায় দিবা এই রিপোর্টে। শুধু রিপোর্টে তোমার হচ্ছে স্টাফ রিপোর্টারের নাম, টাইটেল, এইগুলা ঠিক রাখবা, আর বাকি সব এখানে প্যারাগ্রাফের যে ফরম্যাটটা পড়তেছো টোটালি তুমি এই 11 নঙে বসাইবা। তাহলে আমি কিন্তু তোমাদেরকে এটার সাজেশনও দিছি, এবং তোমাদেরকে আবারও বলতে চাই, তোমরা হচ্ছে 11 নঙে জাস্ট লেখার নিয়মটা ঠিক রাখবা, আর উপরে টাইটেল হেডলাইন দিবা, আর প্রবলেম সম্পর্কিত রিপোর্টের জায়গায় প্যারাগ্রাফের প্রবলেমটা বসায় দিবা। এই কাজটা করতে পারলেই তোমার দেখবা যে তুমি 5-7 অনায়াসী পাইতেছো, 5 অথবা 7 অনায়াসী পাইতেছো। এইটা গোপন ট্রিক্স, এটা কাউকে বলা যাবে না। এই প্রয়োগগুলা পরীক্ষার হলে করবা, কিন্তু এইগুলো যদি সবাইকে বলে বেড়াও তাহলে স্যাররা শুনে তোমাদেরকে মার্ক দিবে না, ঠিক আছে? এরপর দেখো আমরা আমাদের সব থেকে সহজ লেটার, দেখো এখানে একটা লেটার আসছে, রাইট এ লেটার টু ইউর ইয়ঙ্গার ব্রাদার অ্যাস্কিং হিম টু নট টু ইনভলভ ড্রাগ অ্যাডিকশন, মানে ছোটো ভাইকে পরামর্শ দিয়ে যে তোমার ড্রাগে অ্যাডিক্টেড না হওয়া। আমরা মনে রাখবো আমাদের 2টা লেটার আসবে এই বছর, 2টা লেটারের থেকে একটা লেটার তো মাস্ট বি আসবে, সেটা হচ্ছে আমরা হয় ভাইয়ের কাছে, একটা ভাইয়ের কাছে শিখবো, অথবা আরেকটা শিখবো বন্ধুর কাছে, একটা ভাইয়ের কাছে এবং আরেকটা হচ্ছে বন্ধুর নিকট, ভাই অথবা বন্ধু, এই 2টার যে কোনো একটা 100% আসবে। আমাদের বইয়ে যে ফরম্যাট শিখছো লেটারের, আমাদের পিডিএফে এই ফরম্যাটটা তোমরা পড়লেই এখান থেকে হয়ে যাচ্ছে। এরপর দেখো এখান থেকে একটা অ্যাপ্লিকেশন হচ্ছে, রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ রিকোয়েস্টিং হিম টু অ্যালাউ ক্লাস অ্যারেঞ্জ ব্লাড ডোনেশন প্রোগ্রাম। দেখো কলেজের কোনো সুযোগ সুবিধা, কলেজের কোনো প্রোগ্রাম, কলেজের কোনো সেট আপ সম্পর্কিত আসলে আমরা সরাসরি বলেছি যে আমাদের অ্যাপ্লিকেশনের ফরম্যাট যে 1 আছে, এই F1 ফরম্যাটটা তোমরা হুবহু পরীক্ষার হলে লিখে দিবা। এরপর দেখো আমাদের এসে আসবে 2টা, আমরা এসেটা অ্যান্সার করবো না, কারণ এসে হচ্ছে সম্পূর্ণ একটা মুখস্থের বিষয়। তারপরে যদি কোনো সময় দেখা যাচ্ছে তোমার প্রবলেম সাইডে পড়তেছে, তাহলে গুড সাইড ব্যাড সাইড লিখে দিবা। এরপর দেখো তোমাদের এমপ্লিফাইয়ের মধ্যে তোমাদেরকে আমি সাজেশন যা দিছি, তোমাদের 100% এই সাজেশনগুলো পড়লেই এনাফ। এরপর দেখো আমাদের ডায়লগ, তো ডায়লগে ধরো আমাদের ডায়লগ বলছি, তোমাদের গত বছর আসছে ব্যাড সাইড সম্পর্কিত, তো এই বছর সেলসম্যান এবং কাস্টমার, দোকানের বিক্রয় সম্পর্কিত বা যে কোনো কথাবার্তা কাস্টমার এবং দোকানের সাথে, এটা এই বছর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট। তো আমরা এছাড়াও আরেকটা বলছি যে গুড সাইড পড়তে, এছাড়াও বলছি যে একটা গুড সাইড শিখে রাখতে। এই গুড সাইডটা তোমাদের পড়লেই আমাদের 100%। তাহলে আমরা জাস্ট শুধু পড়বো গুড সাইড এবং সেলসম্যানের, এটা ইম্পর্টেন্ট। এরপর দেখো পোস্টার ক্রিয়েটিং অ্যাওয়ারনেস আনফেয়ার মিনস এক্সামিনেশন, তো পরীক্ষার হলে মানে নকল না করার জন্য, নকল করা একটা খারাপ দিক, তাহলে আমরা অবশ্যই ব্যাড সাইডটা প্রবলেম সম্পর্কিত যে ফরম্যাট আছে সেটা আমরা পরীক্ষায় আসলে এটা লিখে দিব। এরপর দেখো ইমাজিন ইউ হ্যাভ এ পিস অফ ল্যান্ড তোমার ওয়ান টু সেল ইট। দেখো গত বছর তোমাদের সেল অর্থাৎ বিক্রয় সম্পর্কিত আসছে, বিক্রয় সম্পর্কিত গত বছর তোমাদের আসছে, তাহলে এই বছর কিন্তু বিক্রয় নিয়ে আর কোনো কিছু আসবে না। তাহলে এই বছর তোমাদের 100% ধরে রাখো বিক্রয় নিয়ে কোনো কিছু আসবে না, তোমাদের আসবে টু লেট, রেন্ট অথবা টু লেট। তোমরা অবশ্যই আমাদের যে বইয়ের ফরম্যাট আছে টু লেট অথবা রেন্ট, সেটা তোমরা করে রাখবা, তাহলে তোমাদের পরীক্ষায় অ্যান্সার করা সহজ হবে। আমাদের কাজ হচ্ছে এখান থেকে আমার যে 5টা আছে সেই 5টা তোমরা অ্যান্সার করবো। এখানে একটু খেয়াল করো 17 নঙে এখানে 1 এবং 2
যদি কোনো কারণবশত, যদি তোমার কোনো কারণবশত 1 এবং 2 থাকে, তার মানে বুঝতে হবে এখানে 5 5 করে, 5 এবং 5 টোটাল হচ্ছে 10, টোটাল হচ্ছে কত 10 মার্ক। আর যদি কোনো কারণে তোমার ধরো ওর শব্দটা লেখা থাকে, ওর, বুঝতে পারছো, ওর লেখা থাকে, তার মানে অথবা, তার মানে একটার জন্য তোমার হচ্ছে 10 মার্ক। এই অথবা কথাটা থাকলে তুমি হচ্ছে 10 মার্ক, বুঝতে পারছো? তাহলে তোমরা 100% ধরে রাখো 17 নঙ্গে তোমাদের অর থাকবে, অর দিয়ে 2টা রং থাকবে, একটা থাকবে তোমার পোস্টার এবং একটা থাকবে অ্যাডভার্টাইজমেন্ট। এবং গত বছর স্লোগান আসছে, এই বছর পোস্টার আসবে 100%, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে আমার 5টা আমি অ্যান্সার করব, সেটা হচ্ছে এসেটা আমাকে টোটাল বাদ দিতে হবে এবং প্যারাগ্রাফ বাদ দিতে হবে এবং এমপ্লিফাই বাদ দিতে হবে। যদিও তোমাদেরকে আমি এগুলো সাজেশন দিছি, এখান থেকে কমন আসবে। তাহলে আমি আশা করি তোমরা ঠিক এরকমভাবে লিখবা। এখন আমি চলে যাচ্ছি সরাসরি, আমি চলে যাচ্ছি আমাদের যে তোমাদের আমাদের যে এটা আছে, আমাদের যে শর্টকাট টেকনিকগুলো আছে, আমি তোমাদের শর্টকাট টেকনিকগুলো বা ট্রিক্সগুলো আরও একবার একটু বুঝিয়ে দিতে চাচ্ছি। তোমরা একটু ভালো করে খেয়াল করবা, যারা আমার ক্লাসে আছো তো প্রত্যেকেই একবারে প্রথম থেকে শুরু দেখে ভালো করে আমি তোমাদেরকে রিটার্ন পার্টটা আরও একটু সহজ করে বুঝিয়ে দিতেছি। তোমরা সবাই প্রত্যেকে একটু খেয়াল করবা রিটার্ন পার্টের বিষয়গুলো। আমি তোমাদেরকে একটা একটা করে প্যারাগ্রাফ থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আমি তোমাদেরকে একদম ধরে ধরে বোঝানোর চেষ্টা করতেছি। তোমরা সবাই একদম ভালো করে খেয়াল করবা। রিটেন পার্টে যারা একদম দুর্বল স্টুডেন্ট, ডিগ্রি পরীক্ষার্থীদের জন্য তোমাদের এটা হচ্ছে রিটেন বেসড পরীক্ষা, গ্রামার বেস না। গ্রামার হচ্ছে অনার্সের জন্য। তোমাদের টার্গেট থাকবে রিটেনে ভালো একটা কিছু করা। রিটেনে যদি ভালো একটা মানের লেখা লিখতে পারো, ভালো একটা ফরম্যাট লিখতে পারো পরীক্ষার হলে, তাহলে তুমি 100% পরীক্ষায় পাস করতে পারবা, ঠিক আছে? এটা তুমি কনফার্ম। আর যদি মনে করো যে আজে বাজে লেখার মান ভালো না, আজে বাজে লেখা লিখতেছো, তাহলে কিন্তু পাস করতে পারবে না। তো আমি রিটেন পার্টটা তোমাদেরকে বোঝাচ্ছি, একটু পানি খেয়ে নিই। তোমরা সবাই হচ্ছে একটু খেয়াল করবে এখানে মনোযোগ দিয়ে। আমি তোমাদের 5টা আইটেম যে আছে, এই 5টা আইটেম রিটেনে আমি একদম তোমাদেরকে বুঝিয়ে দিতেছি। তোমরা সুন্দর করে ক্লিয়ার করে এখান থেকে তোমরা একটা পূর্ণাঙ্গ ধারণা নিতে পারবা, কোন বিষয়টা কোন ফরম্যাটে লিখবা আর কোন ফরম্যাটটা কীভাবে লিখবা। আমি অ্যাটেন্ডেড তোমাদেরকে বোঝাচ্ছি, তোমরা সবাই আছে একটু খেয়াল করো। আচ্ছা, পঞ্চম অতিথি লেখা যে খারাপ, লেখা ভালো করতে হবে, ঠিক আছে? লেখার মানটা এখনও সময় আছে, তোমরা ভালো করতে হবে। লেখার মানটা ভালো করলে তোমরা 100% পরীক্ষা পাস করবে, ঠিক আছে? আচ্ছা, পোস্টার স্যার এই কদিনে আপনার ক্লাসগুলো অনলাইনে করে অনেক উপকারিত হলো। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, মিরে রহমান লিখছে আমি আর পারি না কোন রং বাকি রেখে লেখা সুন্দর, তা না পারলে উল্টা বলা লিখে শেষের দিকে খাতা ফুল করে আসি। আচ্ছা আচ্ছা, তুমি তো কালো বিলাই, ঠিক আছে, সমস্যা নেই। ওকে, জানাতুল ফিরদৌস আমাদের ফার্স্ট ক্লাস আসবে ইনশাল্লাহ। শেষ মুহূর্তে আপনি অসুস্থ থাকা সত্ত্বেও দোয়া করবো। আই রিয়েলি প্রাউড অফ ইউ ইমরান স্যার, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, মুহিপ্লেক্সে পিতৃতুল্য লেটার আসলে কী লিখবা? এই যে এখন আমি তোমাদেরকে পুরোটা ক্লিয়ার করে দিতেছি, জাস্ট তোমরা একটু খেয়াল করবা, ঠিক আছে? ভালো করে খেয়াল করো, তাহলে তোমরা বুঝতে পারবা যে কী লিখবা, কী পড়বা। ওকে, সবাই আমার দিকে তাকাও, এখন একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করো, একদম ফোকাস, ভেরি ফোকাস, এই দিকে একটু খেয়াল করো। সবাই হচ্ছে ফোকাস করো, আমি রিটেন পার্টটা একটু বোঝাচ্ছি। দেখো, আমরা বলেছিলাম যে আমাদের প্যারাগ্রাফ যদি আসে প্রবলেম নিয়ে, যে কোনো ধরনের প্রবলেম আসতে পারে। হ্যাঁ, ধরো আসলো হরতাল ডে, লোডশেডিং, ট্রাফিক জ্যাম, যা যা আছে, অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্ট, সাউন্ড পলিউশন, ওয়াটার পলিউশন, যা যাই আসুক, আমরা আমাদের এই যে ফরম্যাটটা আছে, এই ফরম্যাটটা লিখব। এখানে দেখো বলছে প্রশ্নের বিষয়। এখানে প্রশ্নের বিষয় বলতে কি বোঝাচ্ছে? প্যারাগ্রাফ যেটা পরীক্ষায় আসবে সেই প্রশ্নের বিষয়টা আমার এখানে লিখতে হবে। তাহলে আমার প্রশ্নের বিষয়টা যেটা আসতেছে, ধরো আসলো লোডশেডিং বা ট্রাফিক জ্যাম, এয়ার পলিউশন, তাই বললাম লোডশেডিং ইজ এ ভেরি ফেমিলার টু এভরি সোসাইটি ইন দ্য হচ্ছে মডার্ন ওয়ার্ল্ড। আধুনিক বিশ্বে এটা একটা বড় ধরনের মারাত্মক সমস্যা। আচ্ছা, প্রশ্নের বিষয়টা আবার বলতেছে, তোরা আবার লিখলাম যে ট্রাফিক জ্যাম অথবা লোডশেডিং। লোডশেডিং ইজ এ বার্নিং কোয়েশ্চেন অফ দ্য ডে। বর্তমানে লোডশেডিং হচ্ছে একটা মারাত্মক সমস্যা। আমি একদম তোমাদেরকে বাংলা সহকারে বলতেছি, যারা বাংলা বোঝো না তারা হচ্ছে যে বুঝে নিবা অর্থ সহকারে। দেখো, বার্নিং কোয়েশ্চেন অফ দ্য ডে, বর্তমানে এটা হচ্ছে একটা আলোচনার বা মানে সবার মুখে মুখে এই প্রশ্নটা আছে বা আলোচনার বিষয়। এরপরে এন তো হচ্ছে নাম, আবার ধরো লোডশেডিং দিলাম। লোডশেডিং ইজ এ সিরিয়াস প্রবলেম অফ এ নেশন। একটা জাতির জন্য এটা একটা বড় ধরনের প্রবলেম। ইট হ্যাজ বিকেম এ গ্লোবাল প্রবলেম নাও।
এটা হচ্ছে যে একদম আন্তর্জাতিক একটা বড় ধরনের সমস্যা, গ্লোবালি একটা প্রবলেম, গ্লোবালি একটা সমস্যা। আচ্ছা, এরপর বলছে ইট ইজ থ্রেটিং দ্য হিউম্যান লাইফ। এটা হচ্ছে আমাদের মানবিক বা আমাদের স্বাভাবিক জীবনকে কি করে হুমকি দেয় সরাসরি। উই ট্রাই টু এসকিপ ইট এনি কস্ট। এটা আমরা হচ্ছে কোনোভাবেই এড়িয়ে যেতে পারি না। স্কিপ মানে হচ্ছে স্কিপ করা, মানে এড়িয়ে যাওয়া, কোনো ধরনের সুযোগ নাই। অন দ্য আদার হ্যান্ড ইট ইজ ইনক্রিজিং ডে বাই ডে। অন্যথায় এটা হচ্ছে কি যাচ্ছে, বেড়ে যাচ্ছে। এখন যারা দুর্বল স্টুডেন্ট, একদম দুর্বল স্টুডেন্ট, তোমরা মনে রাখবা আমি জাস্ট এই পর্যন্ত, নাও এ ডেজ ইট ক্রিয়েট মেনি প্রবলেম ইন আওয়ার ডেইলি লাইফ, আমি জাস্ট এতটুকু লিখবো। যারা একদম দুর্বল স্টুডেন্ট তারা এতটুকু লিখবা। এই জায়গাতে লেখার পরে তুমি সরাসরি চলে যাবা এই যে এই জায়গায় মেনি পিপুল থেকে, তুমি মেনি পিপুল থেকে আনসার করো। মেনি পিপুল আর ফেসিং ইন দিস প্রবলেম। অনেক মানুষ হচ্ছে এটা সমস্যাটা ফেস করতেছে। ইট ডেমলিশ ফেস ইন নর্মাল লাইফ। এটা হচ্ছে আমাদের স্বাভাবিক জীবনকে নষ্ট করে দিচ্ছে, ভেঙে দিচ্ছে, ব্যাহত করতেছে। দ্য গভর্নমেন্ট অ্যাজ ওয়েল এজ নন গভর্নমেন্ট রিলিজিয়ন অ্যান্ড ইজ শুড মেক এ ক্যাম্পেইন এগেনস্ট দিস প্রবলেম। যারা হচ্ছে সরকারি লোক বা বেসরকারি লোক সংস্থা আছে, প্রত্যেকের উচিত এটা নিয়ে জোরালো প্রতিবেদন করা, জোরালো একটা আলোচনা করা, প্রতিবেদন করা। তাহলে আমি যদি মনে করো খুবই দুর্বল হই, তাহলে আমি এই লাইন থেকে জাস্ট এই এতটুকু লাইন, এখান থেকে মাঝখানের লাইনগুলো ছেড়ে দিলাম, তুমি জাস্ট লাস্টের এই লাইনগুলো লিখে দিবা। যদি এই প্যারাগ্রাফটা মুখস্থ করে যাও, তোমার রিপোর্টে কাজে লাগতেছে। এই প্যারাগ্রাফটা তুমি রিপোর্টে লিখতে পারতেছো প্রবলেম নিয়ে আসলে, এবং প্যারাগ্রাফে তুমি লিখতে পারতেছো। তাহলে দেখো আমার এই এতটুক লেখা, এত সুন্দর একটা লেখা দিয়েছি, সহজ একদম লেখা, যে লেখাটা প্রত্যেকটা টিচার পড়তে পারবে, ধরতে পারবা। এবং এই লেখাটার মানটা লিখতে পারলে তোমরা মিনিমাম সর্বনিম্ন 6-7 করে পাবা, 6 অথবা 7 করে পাবা। এটা 100% ধরে রাখো যদি জাস্ট এরকমভাবে লিখতে পারো। আর পরীক্ষায় তোমার যে প্যারাগ্রাফটা আসবে শুরুর দিকে এখানে একটা প্যারাগ্রাফের নাম লিখতে হবে, এখানে একটা টাইটেল দিতে হবে। তোমার আসলো প্রাইস হাইক, লোডশেডিং বা ট্রাফিক জ্যাম, তোমার এখানে লিখতে হবে। আর এই কাজটা এখানে করবা। তাহলে তোমাদের প্যারাগ্রাফ নিয়ে কোনো প্রবলেম বা এখানে কোনো কোয়েশ্চেন আছে কিনা আমাকে করতে পারো, আমি প্রত্যেকটা কোয়েশ্চেনের আনসার করার চেষ্টা করবো। তো প্যারাগ্রাফ নিয়ে তোমাদের কোনো কোয়েশ্চেন যদি তোমাদের প্রশ্ন থাকে আমাকে করতে পারো, আমি তোমাদের অ্যান্সার করবো। তোমাদের প্যারাগ্রাফ নিয়ে কোনো প্রশ্ন, কোনো জিজ্ঞাসা যদি থাকে তোমরা আমাকে কোয়েশ্চেন করতে পারো, আমি ইনশাল্লাহ চেষ্টা করব তোমাদের অ্যান্সার করার জন্য। আচ্ছা, এই প্যারাগ্রাফটা সম্পূর্ণটা লিখতে তুমি 7-8 অনায়াসে, 9ও পাইতে পারো। এই প্যারাগ্রাফটা যদি কেউ পুরোপুরি লিখতে পারো তাহলে 9-8 অনায়াসে পাবো, ঠিক আছে? প্যারাগ্রাফ ব্যাড সাইড আসবে। আচ্ছা স্যার 2 পৃষ্ঠা লিখতে হবে? হ্যাঁ দেখো, এখন প্যারাগ্রাফ যদি আমি কত পৃষ্ঠায় অ্যান্সার করবো, প্যারাগ্রাফ তুমি এটা 2 পৃষ্ঠায় অ্যান্সার করতে পারো। তুমি 2 পৃষ্ঠায় অ্যান্সার করতে পারো অথবা 1.5 পৃষ্ঠায়। কেউ যদি মনে করো স্যার আমি 1.5 পৃষ্ঠায় অ্যান্সার করবো, দ্যাটস এনাফ। 1.5 পৃষ্ঠায় অ্যান্সার করলেও এনাফ। ওকে, আমি প্যারাগ্রাফে তোমাদের বিষয়টা বুঝাই দিচ্ছি, আশা করি বুঝতে পারছো। এবার দেখো আমরা লেটারের বিষয়টা তোমাদের ক্লিয়ার করতেছি। লেটার নিয়ে যার যত প্রবলেম আছে প্রত্যেকে হচ্ছে লেটারের বিষয়টা খেয়াল করবা। লেটারটা তোমাদের ভাই এবং বন্ধু এই দুইটা থেকে 100% আসবে। তো আমরা যদি ভাইয়ের কাছে আসে বা বন্ধুর কাছে আসে কিভাবে আসবে আমরা এই বিষয়টা লিখবো এখানে, ভালো করে খেয়াল করো। ভাই অথবা বন্ধু যদি আসে, ভাই অথবা বন্ধু, আচ্ছা এবার হচ্ছে লেটারটার দিকে একটু খেয়াল করো। এনের জায়গা হচ্ছে নাম 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 লিখতে হবে। রিপোর্ট কয় পেজে লিখতে হবে, আচ্ছা সবই বুঝাচ্ছি। তো তোমরা একটু খেয়াল করো, এখানে আমরা তোমাদেরকে লেটারের একটা ফরম্যাট দিয়েছি আমাদের কাছে। ধরো বন্ধুর কাছে যদি কোনো লেটার আসে, নিচে যে 10টা লেটার আছে একটা নিয়মে লিখতে পারবা। ধরো আসলো যে রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড হিম অ্যাবাউট ইউজফুলনেস অফ রিডিং নিউজ পেপার, পত্রিকার যে গুরুত্ব সেটা নিয়ে তোমার বন্ধুকে একটা পত্র লেখো।
এবং অ্যাবাউট হিস্টোরিক্যাল প্লেস, তুমি একটা আন্তর্জাতিক বা তুমি একটা ঐতিহাসিক স্থান ভ্রমণ করেছো, সেই ভ্রমণ নিয়ে তোমার বন্ধুকে একটা পত্র লেখো। ধরো তুমি একটা লেখলা যে ডেঞ্জার অফ স্মোকিং, মানে ধূমপানের খারাপ দিক বা খারাপ সমস্যা নিয়ে তোমার বন্ধুকে একটা পত্র লেখা। তারপরে স্পেন্ড ইউ উইন্টার মর্নিং, তোমার শীতের সকালটা তুমি কেমনে কাটাইতেছো সেটা নিয়ে একটা লেখলাম। তারপর হচ্ছে রাইট এ লেটার টু ইউ ফ্রেন্ড কনগ্রাচুলেশন ফর ব্রিলিয়ান্ট সাকসেস, তার মানে একটা ভালো একটা রেজাল্টে তাকে স্বাগতম বা অভিনন্দন জানালো। তো এই বিষয়গুলো যদি আসে তাহলে আমরা কীভাবে লিখবো একটু ভালো করে খেয়াল করো, সবাই আছে একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। ধরো আমি এখানে লিখলাম, আমার এক পাশে এক কর্নারে এখানে লিখতে হবে, এখানে একটা ডেট দিতে হবে, শুরুর দিকে আমার এখানে একটা ডেট দিতে হবে এবং আমি একটা জায়গার নাম দিতে হবে লেটারের শুরুর দিকে। এখন কেউ যদি মনে করে স্যার আমি এটা এই পাশে লিখবো, আমি এটা এই পাশে দিতে পারো, নো প্রবলেম, কিন্তু আমার এই পাশে দিলে সব থেকে ভালো। তো আমি ডেট দিলাম উপরে, ডেট দেওয়ার পরে এখানে আমি একটা জায়গার নাম লিখলাম, ধরো নেত্রকোনা। এখন এই নেত্রকোনা লোকেশনটা কার, এটা সেটা হচ্ছে যে চিঠিটা পাঠাচ্ছে। ধরো আমি চিঠি পাঠাচ্ছি, তার মানে আমার লোকেশনটা এখানে লিখলাম। তাহলে উপরে যেটা হয় সেটা হচ্ছে যে চিঠি পাঠায় তার লোকেশন, তাহলে আমার লোকেশনটা হবে এই জায়গা। তাহলে আমি বললাম ডেট আমার এখানে দিলাম এবং আমি যেখান থেকে পাঠাচ্ছি। এরপর দেখো ডেয়ার রানা, এখন আমি এই যে রানা শব্দটা লিখলাম, এই রানা হচ্ছে একটা নাম, কার নাম, আমার বন্ধুর নাম, আমার ফ্রেন্ডের নাম। এখন প্রশ্নের যদি কোনো প্রশ্নে যদি তোমার একটা বন্ধুর নাম উল্লেখ থাকে, সাপোজ ইউ আর এ রাকিব অর ধরো ধুলা অথবা তোমার নিপা বা অথবা তোমার নীলা, যে হোক একটা আসলো। তো আমি যদি এখানে ধরো ডেয়ার রানা বন্ধুর নামটা পরীক্ষায় দেওয়া থাকে তাহলে আমি বন্ধুর নাম এখানে লিখবো, অথবা যদি নাম দেয়া থাকে তাহলে হচ্ছে যে কোনো একটা নাম আমি এখানে দিয়ে দিব। তো ডেয়ার রানা শব্দটা লেখার পরে তোমার এখানে কিন্তু একটা ক্ষমা দিতে হবে, ডেয়ার রানা লেখার পরে ক্ষমা। এরপর দেখো আমার দেখো যদি বন্ধুর কাছে হয় তাহলে আমি লিখবো কি অ্যাট ফার্স্ট টেক মাই গ্রেটিংস লাভ, শুরুতে কি নিও, আমার ভালোবাসা নিও। আই হোপ দ্যাট ইউ আর গোয়িং ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ, আমি আশা করি যে তুমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। বাট আই হ্যাভ নো নিউজ অ্যাবাউট ইউ ফর এ লং টাইম, বাট তোমার কোনো খোঁজখবর নাই অনেক দিন যাবৎ। হাউ এভার, যাই হোক, নাও আই এম টেলিং টু ইউ অ্যাবাউট, যাই হোক আমি তোমাকে এখন আমার সম্পর্কে কিছু বলতে যাচ্ছি বা লিখতে যাচ্ছি। এখন যদি কোনো স্টুডেন্ট এখানে প্রশ্নের বিষয়টা বানায় না লিখতে পারো, ধরো আমি একদম দুর্বল স্টুডেন্ট, আমি এখানে কিছু লিখতে পারতেছি না, স্যার আমি পারতেছি না, আমি এই ফরম্যাটটা মুখস্থ করব, তখন কি করবা, তখন হচ্ছে যে আসলো ধরো দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, পত্রিকা পড়ার গুরুত্ব, তখন প্রশ্নের যে বিষয়টা আসবে আমি লিখলাম দ্য অ্যাবাউট ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার। এই যে আমি জাস্ট এই লাইনটা প্রশ্নের বিষয়টা এখানে লিখে দিলাম। আমি আর কোনো কিছু এখানে পারতেছি না, আমার লেখার দরকার নাই, আমার কোনো দরকার নেই, আমি পারতেছি না, আমি জাস্ট প্রশ্নের বিষয়টা এখানে লিখলাম। একটা চিঠির 6টা অংশ থাকা দরকার, আমার সবথেকে মেইন ফ্যাক্ট হচ্ছে আমি 6টা অংশ চিঠির ঠিকঠাক লিখতে পারছি কিনা। তাহলে আমার হচ্ছে এখানে প্রশ্নের যে বিষয়টা আসলে এখানে লিখলাম, লেখার পরে আমি সরাসরি লিখবো যে আই এম ফাইন, আমি ভালো আছি। নো মোর টুডে, আজ আর নয়। উইথ বেস্ট রিগার্ডস টু ইউর প্যারেন্টস, তোমার পিতামাতার প্রতি আমার সালাম শ্রদ্ধা রইল। অ্যান্ড অ্যাফেকশন টু ইউর ইয়াঙ্গার্স উইথ গুড উইশেস, তোমার যে ছোটরা আছে তাদের প্রতি আশীর্বাদ বা স্নেহ রইল, ভালোবাসা রইল। ইউরস ইবার্ড, তোমার ওই প্রিয়, এখানে হচ্ছে ইমরান, ধরো আমি আমার নামটা এখানে দিলাম। তো যে চিঠিটা মানে পাঠাবে তার নাম হচ্ছে নিচে, আর যার কাছে চিঠি পাঠাইছিলাম, যার কাছে পাঠাইছিলাম তার নাম উপরে, আর নিচে হচ্ছে আমার নাম ইউরস ইবার্ড, তোমার ওই প্রিয় ইমরান। তা দেখো আমরা এখানে একটা স্ট্যাম্প অঙ্কন করব। এই যে দেখো মেয়েদেরকে বলতেছি, ভাই যারা মেয়েরা আছো তোমাদের জন্য এখানে একটা সুযোগ, সুবর্ণ সুযোগ, মানে এটা একটা তোমাদের জন্য একটা গুড চান্স, খুবই সুবর্ণ সুযোগ। সেটা হচ্ছে মেয়েদেরকে বলতেছি তোমরা একটু খেয়াল করবা, তোমাদের জন্য একটা প্লাস পয়েন্টটা হচ্ছে এরকম, তোমাদের চিঠি হচ্ছে যে পুরোপুরি লেখার পরে তোমরা এখানে একটা কাজ করবা, এরকমভাবে একটা স্ট্যাম্প অঙ্কন করার পরে এখানে একটা গড় অঙ্কন করবা, গড় মানে স্ট্যাম্প লেখার পরে এরকম একটা গড় অঙ্কন করবা, বুঝছো? ধরো একটা চিঠির খাম, অনেকে চিঠি দাও না, মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রে, বন্ধু বান্ধব রে বা হাজব্যান্ড ওয়াইফ রে চিঠি দেয়,
তুমি স্ট্যাম্পটা এরকম বড় করে অঙ্কন করবা, বড় করে অঙ্কন করার পরে তোমার এই যে স্ট্যাম্প লেখাটা আছে না, এই স্ট্যাম্প লেখাটা মেয়েদেরকে বলতেছি তোমরা এই জায়গায় লিখবা স্ট্যাম্প, এখানে লিখবা স্ট্যাম্প। এই স্ট্যাম্প লেখার পরে এই গড়টারে এইভাবে ডিজাইন করবা, বুঝছো? এইভাবে সুন্দর করে ডিজাইন করবা, এভাবে ডিজাইন করবা, ডিজাইনটা করে এরমভাবে ডিজাইন করবা, বুঝছো? হ্যাঁ, এরমভাবে একটা ডিজাইন করবা। ডিজাইন করার পরে হ্যাঁ ফ্রমের জায়গায়, বুঝছো, এখানে ফ্রম যে তুমি পাঠিয়ে দিচ্ছো, তো তুমি এবার একটা লাভ স্টিকার দিবা, ফ্রমে হচ্ছে লাভ স্টিকার। আর ধরো মনে করো যে যার কাছে যাইতেছে তারে এরকম একটা লাভ স্টিকার দিয়ে মাঝখানে একটা কাটা দিবা, মানে মানে বুক ফেটে যাচ্ছে এরকম, তাহলে এরকমভাবে এখানে লিখবো ফ্রম আর এখানে লিখবো হচ্ছে টু, বুঝছো? যাই হোক, এটা হচ্ছে অ্যাক্সেস, এটা ভেরি অ্যাক্সেস, এটাও অ্যাক্সেস, এটা করা যাবে না, এটা ভেরি অ্যাক্সেস। কিন্তু তুমি হচ্ছে যে এই ডিজাইনটা করতে পারো, এই ডিজাইনটা করার পরে এখানে একটা স্ট্যাম্প লিখবা, বুঝছো? আর এখানে হচ্ছে ফ্রম আর এখানে হচ্ছে টু, এটা হচ্ছে মেয়েদের জন্য। আর যদি তোমরা ছেলেরাও ফলো করতে পারো, ছেলেরাও পারো মেয়েদের মতো কাজটা করতে পারো, তাহলে দেখবো স্যাররা তোমার প্রতি ভেরি ইমপ্রেসড, এবং স্যাররা বলবে যে হা হা কি একটা খাতা পাইলাম রে, মানে অনেক দিন পরে একটা সুন্দর কথা পাইছি। আচ্ছা, আল্লাহ। আচ্ছা, আপনারা ক্লাস করতে আসেন নাকি মেয়েরা অপমান করতে? আরে না, ডোন্ট টেক ইট সিরিয়াস, তোমরা হচ্ছে এই বিষয়টা সিরিয়াস ভেবো না, আসলে এটা একটা মজা করতেছি, বুঝছো? মানে এই যে দেখো জুয়েল রানা লিখছে, চিঠি লিখছে, মোহর ভাঙ্গা ভাঙ্গা হাতে, দেখছো? এই যে দেখো অবস্থা। যাই হোক, এগুলো মজা করতেছি তোমাদেরকে। আমরা হচ্ছে আমাদের প্রতিষ্ঠান থেকে একটা বিদায় অনুষ্ঠান করবো, বুঝছো? মানে একটা দোয়ার আয়োজন করব। তোমাদের তো এভাবে আর পাবো না, সবসময় কথা বলা হবে না, সবাইকে একত্রে পাওয়া যাবে না। সো সবাইকে ভাবতেছি একটা মানে একটা দোয়ার আয়োজন করব মিলাদের, এবং তোমাদেরকে বিদায় অনুষ্ঠান করবো লাইভে, বুঝছো? তোমরা যে তোমাদেরকে গিফট দিতে পারবো না, তোমরা আমাকে দিতে পারবো না, কিন্তু আমরা লাইভে ইনস্ট্যান্ট সবাই একসাথে দোয়া করতে পারি। তো যাই হোক, আমরা একটা হচ্ছে যে এই একটা দোয়ার আয়োজন করব তোমাদের নিয়ে। আচ্ছা রাকিব, হ্যাঁ আমি যেভাবে বলছি আসলে এটা কিন্তু কোনো প্রবলেম নাই, তুমি এখানে ডিজাইনটা করলে কোনো প্রবলেম হবে না, বুঝছো? এটা একটা সুন্দর আর কি, মানে একটা স্ট্যাম্প অঙ্কন করার, মানে এটা একটা অংশ পার্ট। একটা লেটারের 6টা অংশ থাকে সিটির, জানো তো তোমরা সবাই নাকি? তোমরা কি জানো যে একটা চিঠির কয়টা অংশ? একটা চিঠির হচ্ছে পার্ট 6টা, একটা চিঠির 6টা অংশ লাগবে। এই যে এটা একটা কিন্তু চিঠির অংশ, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এবং তোমার এটা একটা পার্ট, এবং এটা একটা পার্ট, এই যে এইটা আর একটা পার্ট। তো এই টোটাল 6টা পার্ট হচ্ছে তোমার একটা চিঠি লাগবে, তাহলে মাস্ট বি এটা তোমার করতে পারলে কোনো প্রবলেম নেই। এটা আমি ফান করছি, বাট হচ্ছে তোমাদের এটা করলে ভালো। এখন একটু সবাই খেয়াল করো, একটু খেয়াল করো, যদি আমার এই লেটারটা ভাইয়ের কাছে আসে, যদি তোমার এই লেটারটা কোনো কারণে ভাইয়ের কাছে আসে, ভাই, বুঝতে পারছো? যদি ভাইয়ের কাছে আসে তাহলে আমরা এই লেটারটা কেমনে লিখবো সবাই আছে একটু খেয়াল করো। যদি আমার ভাইয়ের কাছে বলে, আমি ভাইয়ের কাছে এই পত্রটা লিখতে বলে, তাহলে একটু সবাই খেয়াল করো, আমার কোনো কিছুই দরকার নাই, আগের মতোই জাস্ট এখানে একটা তারিখ দিব এবং হচ্ছে জায়গার নাম লিখবো। এখানে লিখবো ডিয়ার ব্রাদার, ডিয়ার ব্রাদার লেখার পরে আমি একটা ক্ষমা দিব। তো ক্ষমা দেওয়ার পরে সবাই হচ্ছে খেয়াল করো, অ্যাট পাস টেক মাই সালাম, শুরুতেই হচ্ছে কি নাও, আমার সালাম নাও, অ্যাট পাস টেক মাই সালাম। এখন এরপরে হচ্ছে তোমার সবগুলো বাকি যা আছে সবগুলো হচ্ছে তোমার মতো করে তুমি এখানে আমাদের উপরে যে ফরম্যাটটা আছে এই ফরম্যাটে যা আছে সব লিখে দিবা। এরপর দেখো, হাউএভার নাও আই এম টেলিং টু অ্যাবাউট ইউ, প্রশ্নের যে বিষয়টা আছে তুমি এখানে লিখবা। এরপরে দেখো আমার শেষের দিকে আই এম ফাইন লিখতে হবে, যে আমি ভালো আছি, নো মোর টুডে, আজ আর নয়। তুমি এখানে ফুল স্টপ দিতে পারো অথবা ক্ষমা দিতে পারো। টেক কেয়ার অফ ইউর সেলফ, নিজের মানে কি করো, যত্ন নিও। অ্যান্ড প্রে ফর মি, এবং আমার প্রতি কী করো, আমার জন্য দোয়া করো। টেক কেয়ার অফ ইউর সেলফ, নিজের যত্ন নিও। অ্যান্ড প্রে ফর মি, আমার জন্য কী করো, দোয়া করো। এরপরে ইউরস ইবান, তোমার নাম ইমরান। এরপরে ধরো এখান থেকে আমার স্ট্যাম্প অঙ্কন করতে হবে, ফ্রম হচ্ছে যে পাঠাবে, আর টু হচ্ছে যার কাছে যাবে, এইখানে স্ট্যাম্প লিখে দিব। এখন স্ট্যাম্পটা যদি কেউ মনে করে এইভাবে গড় অঙ্কন করে লিখবা, এখানেও লিখতে পারো। তাহলে তোমার বাইয়ের কাছে, যারা বাই নিয়ে প্রবলেম আসছিল যে বাইয়ের কাছে পত্র কিভাবে লিখবা, যদি বুঝে দেখো তাহলে প্রত্যেকে একটু ডান লিখে কমেন্ট করো, প্রত্যেকেই
যদি বায়ের নিকট কেমনে লিখতে হয় যদি এটা বুঝে থাকো প্রত্যেকেই ডান লিখে কমেন্ট করো দ্রুত। যদি বায়ের কাছে কিভাবে লিখতে হয় কারো কোনো প্রবলেম থাকে বা প্রত্যেকেই ডান লিখে কমেন্ট করো। বায়ের নিকট যদি বুঝতে কারো প্রবলেম হয় কোনো সমস্যা হয় তোমরা সবাই প্রত্যেকে ডান লিখে কমেন্ট করো। বায়ের কাছে নিকট বা বায়ের নিকট লিখতে কারো কোনো প্রবলেম হয়, যাদের প্রবলেম ছিল আশা করি তোমাদের প্রবলেমটা সলভ হয়ে গেছে। আচ্ছা, তাহলে আশা করি তোমাদের বিষয়টা ডান। ওকে, প্রত্যেকের বিষয়টা ডান। ওকে, এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের দেখো অ্যাপ্লিকেশন। তোমাদের সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাপ্লিকেশন এবং সবারই পছন্দের একটা অ্যাপ্লিকেশন যেটা আমরা আমাদের বইয়ে দিয়েছি, সেটা হচ্ছে ফরম্যাট 1। এই ফরম্যাট 1 লিখতেই আশা করি তোমাদের এখান থেকে 10 মার্ক নিশ্চিত। সেটা হচ্ছে দেখো কলেজের সুযোগ সুবিধা সম্পর্কিত, কলেজের ক্যান্টিন, কলেজের লাইব্রেরি, কলেজের ক্যান্টিন, লাইব্রেরি ফেসিলিটিস, কমন রুম, ওয়াইফাই ক্যাম্পাস, তারপরে বিএনসিসি ক্লাব, ডিবেটিং ক্লাব, হ্যাঁ, কলেজ ইনস্টিটিউট, হোস্টেল, এরকম যদি কোনো কিছু সেট আপ সম্পর্কিত আসে তাহলে হচ্ছে আমরা এই ফরম্যাটটা ভালো করে পরীক্ষার হলে লেখার চেষ্টা করবো। এই ফরম্যাটে লিখলেই আমাদের মার্ক থাকতেছে। তো শুরুর দিকে আমি এখানে একটা ডেট দিব, যে কোনো একটা তারিখ দিবা, পরীক্ষার আগের দিনের তারিখ বা পরীক্ষার পরের তারিখ বা যে কোনো একটা তারিখ তুমি দিতে পারো। এরপর লিখতে হবে দ্য প্রিন্সিপাল। প্রিন্সিপালের এখানে পাল লিখতে হবে। এখানে PELE যদি এটা লেখো তাহলে কিন্তু এটা ভুল। পাল হচ্ছে নীতি আর পাল হচ্ছে তোমার একজন অধ্যক্ষ, বুঝতে পারছো, একজন মাথা প্রধান। এবং প্রিন্সিপালের পিটা বড় হাতের অক্ষরে দিতে হবে, প্রিন্সিপালের পিটা সব থেকে ক্যাপিটাল লেটারে লিখতে হবে, বুঝতে পারছো, এটা মাথায় রাখতে হবে। এরপর দেখো এক্স কলেজ, এখানে যে কোনো একটা কলেজ, দ্য নেত্রকোনা কলেজ, ময়মনসিংহ কলেজ, ঢাকা কলেজ, গাজীপুর কলেজ, আশুলিয়া কলেজ, সাভার কলেজ, যে কোনো একটা কলেজের নাম দিতে পারো, হোয়াট এভার, যাই হোক। তাহলে আমরা এখানে একটা যে কোনো একটা কলেজের নাম এখানে আমি দিয়ে দিব। দেওয়ার পরে সাবজেক্ট লিখতে হবে। সাবজেক্টের পরে কি লিখতে হবে? প্রেয়ার ফর অথবা রিকোয়েস্টিং ফর। প্রেয়ার ফর অথবা রিকোয়েস্টিং ফর মানে আমি অনুরোধ করতেছি অথবা আমি প্রার্থনা করতেছি, যে আই রিকোয়েস্টিং ফর আমার প্রশ্নের যে বিষয়টা থাকবে, প্রশ্নের বিষয়টা আমি এখানে লিখবো। ধরো আমার প্রেয়ার ফর ক্যান্টিন বা প্রেয়ার ফর ক্যান্টিন, আমার এখানে একটা ক্যান্টিন দরকার, কলেজে হচ্ছে একটা ক্যান্টিন নাই, ধরো সাপোজ ক্যান্টিন দরকার, তাহলে আমি এখানে লিখবো স্যারের পরে ক্ষমা, স্যারের পরে ক্ষমা, ক্ষমা দেওয়ার পরে উইয়ের পরেও আমি হচ্ছে একটা ক্ষমা দিব। দ্য স্টুডেন্টস অফ ইউর কলেজ ব্যাক মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট আওয়ার কলেজ ইজ আর্নিস্ট উইথ অলমোস্ট অল ফেসিলিটিস। আমার কলেজ হচ্ছে যে সম্মানের সহিত জানাচ্ছি যে আমার কলেজ সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে। এরপর দেখো লাইক প্রশ্নের বিষয় ব্যতীত যে কোনো দুইটা বিষয়। প্রশ্নের বিষয় ব্যতীত বলতে ধরো আমার ক্যান্টিন তো প্রশ্নে তোমার কি দরকার, এখন প্রশ্ন ছাড়া আর কি কি আমার কলেজে আছে, তো আমার কলেজে ধরো ওয়াইফাই আছে, তাহলে আমি লিখলাম ওয়াইফাই আছে। ধরো কমন রুম আছে, কমন রুম, ধরো লাইব্রেরি আছে, লিখলাম আমার এই কলেজে সবগুলাই আছে। কিন্তু আমার তো নাই হচ্ছে ক্যান্টিন, তাহলে আমি ক্যান্টিন নিয়ে আলোচনা করব। বাট ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট রিগ্রেট দ্যাট, বাট এটা হচ্ছে দুঃখের বিষয় যে এখানে ক্ষমা, উই হ্যাভ নো ক্যান্টিন, আমার এখানে কি নাই, এই যে ক্যান্টিন, আমাদের প্রশ্নে আসছে ক্যান্টিন ইন আওয়ার কলেজ, আমাদের কলেজে ক্যান্টিন নাই। তো এট আ মডার্ন কলেজ উইদাউট সাচ ফেসিলিটিস ক্যান নট বি থট অফ, একটা আধুনিক কলেজে এই সুযোগ সুবিধা ছাড়া চিন্তা করা যায় না। সো উই আর ব্যাডলি ইন নিড অফ, প্রশ্নের বিষয় আবার ক্যান্টিন আমার এখানে দরকার, ক্যান্টিন আমাদের কলেজে ইন আওয়ার কলেজে দরকার। এরপরে মে উই দেয়ার ফর ফে অ্যান্ড হুপ দ্যাট, আমি আশা করি যে বা প্রত্যাশা করি যে উড বি কাইন্ড এনাফ টু কনসিডার আওয়ার প্রেয়ার অ্যান্ড প্রোভাইড আস উইথ দ্য সেম অবলাইজ বাই, আমি আশা করি যে আমরা আশা করি যে আপনি এই বিষয়টা বিবেচনা করবেন এবং আমাদের এই বিষয়টা দিয়ে বাধিত করবেন। এরপর দেখো উই রিমেন স্যার ইউর মোস্ট ওবিডিয়েন্টলি দ্য স্টুডেন্টস অফ এক্স কলেজ, এখানে একটা কলেজের নাম, যে কোনো একটা কলেজের নাম দিবা, যে কোনো একটা কলেজের নাম। আদান পড়ে গেছে, যাই হোক আশা করি তোমাদের এই ফর্মেটে কোনো প্রবলেম নাই। আমি একটু আজানের জন্য বিরতি নিচ্ছি, তোমরা একটু অপেক্ষা করো। আল মামুন, আপনার ক্লাস দেখলে আত্মবিশ্বাস বাড়ে, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। দ্য প্রিন্সিপালের উপর ক্ষমা হয়, আচ্ছা প্রিন্সিপালের উপরে ক্ষমা না দিলেও সমস্যা নেই, দ্য প্রিন্সিপালের উপরে ক্ষমা দেওয়ার দরকার নাই, তুমি পরেরটার উপরে ক্ষমা দিবা, ক্ষমা দিলেও সমস্যা নাই, না দিলেও সমস্যা নেই।
আচ্ছা, যাই হোক, আজান শেষ হয়ে গেছে, আমরা আবার বলতেছি। তোমরা একটু খেয়াল করো, তোমরা এখানে যে প্রশ্নটা রাখছো, এখানে প্রশ্নটা হচ্ছে যে আমরা অ্যাপ্লিকেশন কয় পৃষ্ঠায় লিখবো। দেখো, অ্যাপ্লিকেশন 1 পৃষ্ঠায় লিখলে তোমার বেটার, ভালো। এখানে 2 পৃষ্ঠা লেখার কোনো সুযোগ নাই বা লেখার দরকার নাই। তুমি চাইলে 1.5 পৃষ্ঠায় লিখতে পারো, তুমি চাইলে 1.5 পৃষ্ঠা লিখতে পারো, তবে লেটার মাস্ট বি 2 পৃষ্ঠা লিখবা। লেটার যারা লিখবা তারা মাস্ট বি 2 পৃষ্ঠায় লিখবা। বাম থেকে শুরু করে, বাম পৃষ্ঠা থেকে শুরু করে তোমার হচ্ছে ডান পৃষ্ঠায় যাবা এবং ডান পৃষ্ঠায় তোমার স্ট্যাম্পটা লিখবা। স্ট্যাম্পটা অঙ্কন করবা হচ্ছে ডান পৃষ্ঠায় এবং বাম পৃষ্ঠা থেকে শুরু করে ডান পৃষ্ঠায় যাবা এবং স্ট্যাম্পটা যখন লিখবা তখন এটা পেন্সিল দিয়ে লিখতে হবে। বাম থেকে শুরু করে ডানে যাবা তখন পেন্সিল দিয়ে তোমার লিখতে হবে। আর অ্যাপ্লিকেশন তুমি 1 পৃষ্ঠায় লিখবা, তোমার জন্য কোনো প্রবলেম হবে না এবং 1 পৃষ্ঠা লিখলে সুন্দর দেখাবে। আর তুমি যদি এই অ্যাপ্লিকেশনকে 2 পৃষ্ঠায় নিয়ে যাও, 2 পৃষ্ঠা নিয়ে যাও, তাহলে এটা নিতে পারো, কিন্তু এটার সৌন্দর্যটা থাকবে না। কারণ এখানে কোনো কিছু, এই অ্যাপ্লিকেশনে কোনো কি নাই, স্ট্যাম্প নাই, ছবি আঁকার কোনো কিছু নাই। মেয়েদের যে ছবি করার ডিজাইন আফাদের জন্য ডিজাইন নাই, এই ডিজাইনটা এখানে নাই বিদায় তুমি এখানে এটা 1 পৃষ্ঠায় লিখবা, এটা 2 পৃষ্ঠায় লেখার কোনো দরকার নাই। আর অ্যাপ্লিকেশন সবসময় 1 পৃষ্ঠায় হয়। দেখবা যে পরীক্ষার হলে বা ধরো একটা চাকরি দরখাস্ত দিতে গেলাম, অথবা তুমি একটা যে কোনো বিষয় নিয়ে দরখাস্ত করলা, তো একটা পাতা নিয়ে যায়, দরখাস্ত নিয়ে যায়, একটা পাতা নিয়ে যায়। আমরা ছোটোবেলা দরখাস্ত লিখছি কি 1 পাতায়, তখন তোমরা চেষ্টা করবা এই একটা পাতার মধ্যে 1 পাতাই লেখার চেষ্টা করবা, একটা পাতার মধ্যে লেখার চেষ্টা করবা, ঠিক আছে? তো আশা করি তোমাদের এই বিষয়টা ক্লিয়ার। লেটার এবং অ্যাপ্লিকেশন কেমনে লিখবা, কি করবা, আমি তোমাদের বিষয়টা বুঝাই দিছি। এবার দেখো আমরা ডায়লগের বিষয়টা ক্লিয়ার করি। তোমাদের গত বছর প্রবলেম নিয়ে ডায়লগ আসছে, তোমাদের গত বছর আসছে কি প্রবলেম নিয়ে, সমস্যা নিয়ে ডায়লগ আসছে। সো প্রবলেম নিয়ে যেহেতু ডায়লগ আসছে, এই বছর প্রবলেম নিয়ে ডায়লগ আমাদের পড়ার কোনো দরকার নাই, আমরা গুড সাইডটা শিখে রাখবো। তাহলে আমাদের যে কাজটা এখানে করতে হবে, সবাই একটু খেয়াল করো, আমরা মাস্ট বি এই কাজটা করব। দেখো আমাদের এখানে শুরুর দিকে একটা ডায়লগ হচ্ছে 2 জন ব্যক্তি লাগে, একজন এখানে কাজ হচ্ছে শুরুর দিকে তোমার সম্বোধন, শুরুর দিকে হচ্ছে সম্বোধন করতে হয় এবং 2 নম্বরের কাজ হচ্ছে বর্ণনা দিতে হয়, যেটা আসবে সেটা নিয়ে বর্ণনা, এবং 3 নম্বরের কাজ হচ্ছে বিদায় সম্বোধন, বিদায়। 3 নম্বরের কাজ হচ্ছে কি বিদায় জানানো। তাহলে আমরা এখানে বলবো কি এ ডায়লগ বিটুইন, এ ডায়লগ প্রথমে লিখবো কি এ ডায়লগ বিটুইন রানা এন্ড রিপা অ্যাবাউট ডট ডট ডট, প্রশ্নের বিষয়টা ইজ গিভেন বেলো। আমাদের প্রশ্নে যে বিষয়টা আসলো সেই বিষয়টা আমার এখানে লিখতে হবে, যে একটা ডায়লগ এই বিষয়ে আসলো, এই বিষয়টা আমি নিচে আলোচনা করলাম, আমি নিচে এইটা বিষয়টা দিলাম। এরপর লিখলাম রানা, রানা বললো যে হাই রিপা হাউ আর ইউ, রিপাকে বললো যে হাই রিপা হাউ আর ইউ, তুমি কেমন আছো। এরপরে রিপা বললো যে ফাইন অ্যান্ড ইউ, তুমি কেমন আছো। এরপরে রিপা মাঝখানে কিছু প্রশ্ন করলো, এই প্রশ্নগুলো করার পরে দেখো লাস্টের কাজ হচ্ছে আমার
অফকোর্স বিদায় জানানো, অফকোর্স মিডিয়া ইজ ইম্পর্টেন্ট পার্ট, এখানে বললাম যে মিডিয়া একটা গুরুত্বপূর্ণ অংশ, যে বিষয়টা আসলো প্রশ্ন নিয়ে। হাউএভার উই শুড টু বি টেক এ প্রপার স্টেপ অ্যাজ সুন অ্যাজ পসিবল, আমার এই বিষয়টা প্রশ্ন নিয়ে আসলো, আমি এখানে লিখে দিলাম। এরপর লিখলাম যে রিপা ওকে লেটস গো নাও, চলো এবার চলে যাই, থ্যাংক ইউ সো মাচ, তোমাকে অনেক ধন্যবাদ। এরপর দেখো রিপা বললো ওয়েলকাম টু ইউ, সি ইউ এগেন, তোমাকে অনেক ধন্যবাদ, বাই। তাহলে আমার লাস্টে কি করতে হবে, বিদায় জানাতে হবে। মাঝখানে প্রশ্নের বিষয়টা নিয়ে আলোচনা, আর শুরুর দিকে হাই হ্যালো হাউ আর ইউ, এই হচ্ছে একটা ডায়লগের একটা ফরম্যাট। এখন দেখো আমরা আমাদের গুড সাইডটা এবছর আসার সম্ভাবনা সব থেকে বেশি। তো দেখো আমাদের গুড মানে কি, গুড মানে হচ্ছে ভালো দিক, গুড মানে হচ্ছে কি ভালো দিক নিয়ে কথাবার্তা বলা। তা দেখো এখানে বলা হলো যে জেবিন বললো হাই আরিফ হাউ আর ইউ, আরিফ বললো হ্যালো জেবিন কেমন আছো, হাউ আর ইউ, জেবিন বললো আই এম ফাইন, আমি একটা বিষয় নিয়ে চিন্তা করতেছি। এখন প্রশ্নে যে বিষয়টা আসবে অ্যাবাউট, ধরো অ্যাবাউট আসলো, এখানে যে বিষয়টা আসলো সেই বিষয়টা আমি লিখলাম অ্যাবাউট ট্রি প্লান্টেশন। হ্যাঁ ট্রি প্লান্টেশন, ধরো আমার আসলো ট্রি প্লান্টেশন, বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা নিয়ে তোমার দুই বন্ধুর নিকট আলোচনা। মনে রাখবা যদি গুড সাইড বা ব্যাড সাইড কোনো কিছু আসে, তাহলে যে বিষয়টা আসবে সেটা নিয়ে ভালো কিছু বলতে হবে। তাহলে আমার ধরো এই ডায়লগে যাই আসুক গুড সাইড যদি আসে, তাহলে আমার এই কাজটা করবো, আমি এই লাইনগুলো লিখবো যে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার লাইফ, it is very useful of our society। আচ্ছা এই যে লাইনগুলো লিখলাম, এই লাইনগুলো হচ্ছে একটা ভালো দিকের ক্ষেত্রে, অর্থাৎ তুমি যে কোনো ভালো দিক আসলে এটা নিয়ে সবসময় ভালো কিছু পজিটিভ কিছু কথা বলবা। এই পজিটিভ কথার মধ্যে সব থেকে কথা হচ্ছে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার লাইফ, এটা হচ্ছে আমাদের জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ ইট ইজ ভেরি এসেন্সিয়াল বা ইউজফুল ফর আওয়ার সোসাইটি, ইট ইজ ভেরি ইউজফুল ফর আস, অথবা ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস। এই দুইটা কথা তুমি যে কোনো গুড সাইড আসলে জাস্ট এখানে লিখে দিবা। তাহলে তোমরা অনেকেই বলতেছিলে স্যার লেটারের এখানে গুড সাইড কি লিখবো। প্রথমে প্রশ্নের যে বিষয়টা আছে এখানে ধরো আমার বললো যে প্লিজ গিভ মি এ সাম আইডিয়া অ্যাবাউট ইট, তুমি এটা নিয়ে তোমার কিছু আইডিয়া বলো। তাহলে আমি আমার ধরো আসলে পরীক্ষায় ট্রি প্লান্টেশন অথবা যে কোনো একটা ভালো দিক আসলো, ধরো ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার নিয়ে আসলো, অথবা লার্নিং ইংরেজি শিক্ষার গুরুত্ব, তখন হচ্ছে এই বিষয়টা নিয়ে আমাদের হচ্ছে যে দুই লাইন বানায় লিখবা। বানায় বলতে এই নিচের যে দুইটা লাইন আমি শিখাইছি যে এটা অনেক গুরুত্বপূর্ণ, এটা আমাদের জন্য দরকার, বা এটা আমাদের জন্য এরকম ভালো কিছু বলবা, ভালো দুইটা লাইন লিখে দিবা। এরপরে লাস্টে যে কাজটা করবা, আরিফ বললো যে ওহ গড আই ফেয়ার অ্যান্ড এক্সিলেন্ট আইডিয়া, থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ, ইউর মোস্ট ওয়েলকাম, বাই, সি ইউ নেক্সট টাইম, তোমাকে ধন্যবাদ, তোমার সাথে পরে দেখা হবে। অর্থাৎ ভালো দিক খারাপ দিক যাই আসুক, আমরা ভালো দিক আসলে পজিটিভ দুইটা লাইন লিখবো, খারাপ দিক আসলো তখন আমি বলতাম কি ইট ইজ ভেরি হার্মফুল, এখানে লিখছি ইম্পর্টেন্ট, তখন লিখতাম হার্মফুল, অর্থাৎ এটা ক্ষতিকর, হার্মফুল, এই হার্মফুল শব্দটা আমি লিখতাম, বুঝতে পারছো। তাহলে অর্থাৎ যেটা ভালো দিক সেটা গুড, ইট ইজ ভেরি গুড, ইম্পর্টেন্ট, ইউজফুল, এরকম কথা লিখবা। আর যেটা খারাপ দিক ইট ইজ ভেরি ব্যাড, ইট ইজ ভেরি হার্মফুল, হ্যাঁ এটা ভেরি আমাদের জন্য ক্ষতিকর এবং সমস্যা, বা ইট ইজ এ বিগ প্রবলেম, এরকম জাতীয় কথা লিখবা। আর সব কিছু ঠিক। তাহলে আমি আশা করি তোমাদের ডায়লগের বিষয়টা ক্লিয়ার এবং ডায়লগ নিয়ে তোমাদের কোনো প্রবলেম নাই। এবার দেখো আমরা পোস্টার নিয়ে তোমাদেরকে বলছি আমাদের বইয়ের 1 নাম্বার ফরম্যাট, অর্থাৎ আমাদের বইয়ের যত প্রবলেম নিয়ে যত ফরম্যাট আছে, তোমার ধরো আসলো পরীক্ষায় নকল, আমি আজকে একটা পোস্টার পাইছি সেটা তোমাদেরকে বলতেছি যে নকল করা নিয়ে তোমাদের একটা হচ্ছে যে পোস্টার লেখা যে নকল করা যাবে না, আনফেয়ার মিন অফ এক্সামিনেশন, মানে পরীক্ষায় অবৈধ উপায়ে কোনো কিছু করা যাবে না বা লেখা যাবে না, নকল বিষয়টা আসলো, অথবা স্টুডেন্ট রেগুলেশন আসলো, তখন আমরা এই প্রবলেম নিয়ে সমস্যা নিয়ে এটা আমি উপরে লিখে দিব। আচ্ছা দেখো এ পোস্টার অ্যাওয়ারনেস অ্যাবাউট ইজ, এখানে দেখো অ্যাওয়ারনেস এর পরে আমার প্রবলেম সম্পর্কিত প্রশ্নের যে বিষয়টা লাগবে সেটা আমার লিখতে হবে ইজ গিভেন বেলো। আমার প্রশ্নে যে বিষয়টা আছে সেখানে লিখলাম, এই ইজটা কিন্তু পরে হবে, আগে হবে এ পোস্টার অ্যাওয়ারনেস অ্যাবাউট, ধরো আসলো কি প্রাইস হাইক, ফুড অ্যাডাল্টেশন, অথবা আসলো ডেঙ্গু ফিভার, ভাইরাল জ্বর, ডেঙ্গু জ্বর আসলো,
ইজ পরে লিখবা ইজ, এরপরে লিখবা ইজ, এই যে গিভেনের আগে লিখবা ইজ গিভেন বেলো। বুঝতে পারছো? এখানে টাইপ মিস্টেক আছে। তো দেখো আমাদের প্রথমে দিতে হবে স্লোগান। স্লোগানে দেখলাম বি ওয়ার লিখলাম, বি ওয়ার মানে হচ্ছে কি সচেতন হও। ইজ এ কার্স, এখানে ইজ এ কার্সের আগে এইখানে একটা তোমার প্রশ্নের যে বিষয়টা আসবে সেই বিষয়টা এখানে লিখতে হবে। ধরো আমার আসলো করাপশন, ডেঙ্গু ফিভার, ভাইরাল ফিভার, যেটাই আসলো তো আমি বললাম যে ডেঙ্গু ফিভার ইজ এ কার্স, লিখলাম ডেঙ্গু ইজ এ ফিভার ইজ এ কার্স, এটা একটা অভিশাপ, ডেঙ্গু জ্বর। বি সেফ, নিজে কি করো, নিজেকে সেভ করো, নিজেকে কি করো, সেভ করো। তাহলে দেখো আমাদের এই স্লোগান কিন্তু সবগুলোর জন্য পারফেক্ট ওয়ার্ড, এই ওয়ার্ডগুলো সুইটেবল সব কিছুর জন্য। তারপর লিখলাম ইট ডেস্ট্রয়স আওয়ার হিউম্যান লাইফ, এটা হচ্ছে আমাদের সামাজিক জীবনকে কি করে ধ্বংস করে। ইট ইজ হার্মফুল টু ইন্ডিভিজুয়াল অ্যাজ ওয়েল এজ সোসাইটি, এটা আমাদের জন্য সমাজের জন্য ক্ষতিকর। টেক অ্যান অ্যাকশন এগেইনস্ট দিস, এখানে প্রশ্নের বিষয়টা, প্রশ্নে যে বিষয়টা আসলো, ধরো আসলো করাপশন, তাহলে আমি লিখলাম করাপশন। করাপশন হচ্ছে এটা একটা কি, এটা একটা হচ্ছে যে আমাদের এই করাপশনের বিষয়ে একটা অ্যাকশন নেওয়া উচিত। মেক পিপুল কনসিয়াস, মানুষের ভিতরে সচেতনতা তৈরি করা উচিত। ডেভেলপমেন্ট মোরাল সেন্স, মানুষের ভিতরে নৈতিক মূল্যবোধ তৈরি করা উচিত। মেক এ ফোর্সফুল সোশ্যাল ক্যাম্পেইন, জোরালো একটা প্রতিবেদন করা উচিত। তারপরে রেজ অ্যাওয়ারনেস অ্যামাং দ্য পিপল, মানুষের ভিতরে সচেতনতা তৈরি করা উচিত। কনসাল্ট দ্য প্রপার অথরিটি, যারা সমাজের কর্তৃপক্ষ আছে তাদের এই বিষয়টা দেখানো উচিত, তাদের নিয়ে আলোচনা করা উচিত। তারপর আমরা লিখলাম সার্কুলেটেড বাই, প্রচারে দ্য ডিপার্টমেন্ট অফ বাংলাদেশ সোশ্যাল ওয়ার্ক, ঢাকা 1200 এত। বুঝতে পারছো? তাহলে আমরা হচ্ছে সার্কুলেটেড বাইয়ের পরে নিচে যে লেখাটা আছে আমরা এটা লিখে দিব। তাহলে এটা হচ্ছে যে আমাদের প্রবলেম নিয়ে, আশা করি তোমরা প্রবলেম নিয়ে আসলে এটা লিখবা। এরপর দেখো যদি কোনো কিছু চাকরিতে লোক নিয়োগ, অ্যাডভার্টাইজমেন্ট কেউ যদি অ্যান্সার করো, বিজ্ঞাপন, তখন হচ্ছে ডট 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 ওয়ান্টেড, প্রশ্নের যে বিষয়টা থাকবে সেটা এখানে লিখবা। এরপরে উই আর লুকিং সাম অফ সাম, এরকম কিছু একটা লিখবা। লেখার পরে আমার ধরো এখানে প্লিজ কন্ট্যাক্ট, যোগাযোগের জন্য একটা ঠিকানা দিতে হয়, একটা ঠিকানা এবং একটা ফোন নাম্বার, একটা ঠিকানা এবং হচ্ছে একটা ফোন নাম্বার তোমাকে মাস্ট দিতে হবে। তাহলে আমরা হচ্ছে যখন লোকেশন বা ঠিকানা ফোন নাম্বার দিব তখন আমরা নিচে দিব প্লিজ কন্ট্যাক্ট। এরপর দেখো রেন্ট, কোনো কিছু তুমি ভাড়া দিতে চাও, ধরো গাড়ি ভাড়া অথবা বাসা ভাড়া, তাহলে রেন্ট হচ্ছে গাড়ির ক্ষেত্রে, যদি গাড়ি ভাড়া দিতে চাও, কোনো কিছু গাড়ি ভাড়া দিতে চাও তাহলে রেন্ট। আর টু লেট হচ্ছে বাসা ভাড়ার ক্ষেত্রে, যদি তুমি বাসা ভাড়া আসে পরীক্ষায় তাহলে টু লেট লিখবা। এরপরে উই আর গোয়িং টু রেন্ট সাম, এরকম ভাবে লেখার পরে এখানে লিখবা হচ্ছে প্লিজ কন্ট্যাক্ট, এখানে একটা ঠিকানা দিবা এবং ফোন নাম্বার, একটা যে কোনো একটা ফোন নাম্বার দিয়ে দিবা। এই হচ্ছে একটা গুরুত্বপূর্ণ সাজেশনের স্ট্রাকচার এবং তোমরা এইভাবে আশা করি প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করবা। এরপর দেখো যদি কেউ রিপোর্ট পড়ো, আমাদের এখান থেকে বলছি রিপোর্ট যদি প্রবলেম সম্পর্কিত রিপোর্ট আসে তাহলে আমরা বলছি যে প্যারাগ্রাফের যে ফরম্যাটটা আছে এই ফরম্যাট লিখে দিবা। এখন ধরো প্যারাগ্রাফের ফরম্যাট ছাড়া তোমরা অন্য কিছু অ্যান্সার করবা তাহলে বা শিখতে চাও, সেটা হচ্ছে আমাদের বইয়ের আগুন লাগা, সড়ক দুর্ঘটনা, এই বিল্ডিংয়ে আগুন লাগা বা বস্তিতে ফায়ার অ্যাক্সিডেন্ট যাই আসুক, তখন হচ্ছে তোমরা এই 2 নাম্বার ফরম্যাটটা শিখে রাখবা। প্রথমে হচ্ছে যে এখানে একটা টাইটেল দিতে হয়, রিপোর্ট লেখার প্রথমে একটা টাইটেল, এরপর হচ্ছে স্টাফ রিপোর্টারের নাম এবং এখানে হচ্ছে একটা তারিখ দিতে হয়। এরপরে তোমার বাকি ঘটনার বিবরণ এখানে দিয়ে দিবা। এরপর যদি কেউ মনে করে স্যার আমি সবার সংস্কৃতি বা অনুষ্ঠান আয়োজন এগুলো নিয়ে একটা কিছু করতে চাই, সবার সংস্কৃতি বা অনুষ্ঠান আয়োজন, তারা হচ্ছে এটা করবা। কোনো কিছু কলেজের ফাংশন, সেলিব্রেশন, হ্যাঁ, মুক্তিযুদ্ধ দিবস বা শহীদ দিবস, বিজয় দিবস, তখন হচ্ছে আমাদের বইয়ের এই শুরুর দিকে একটা টাইটেল, এখানে একটা স্টাফ রিপোর্টারের নাম, আর বাকি অংশ তোমরা অ্যান্সার করবা। তোমাদের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট এই আমাদের যে উপরে যেটা দিচ্ছি সড়ক দুর্ঘটনা বা আগুন লাগা, এই বিষয়টা পড়লে হবে ইনশাল্লাহ। তো যাই হোক, এই ছিল আজকের আলোচনা। তো তোমরা আজকের ক্লাসটা যারা করেছো কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবা। যারা এতক্ষণ ছিলা, রিপোর্টটা কয় পেজে লিখবা? রিপোর্ট হচ্ছে তুমি 2 পৃষ্ঠা লিখলেও এনাফ, 1 পৃষ্ঠা লিখলে আরও ভালো, এটা নিয়ে কোনো প্রবলেম নাই, ঠিক আছে? এটা তোমার ইচ্ছা। তো আজকের ক্লাসে যারা ক্লাস করেছো কেমন লেগেছে একটু কমেন্টস করে জানাবা এবং তোমাদের মতামত জানাবা আজকের ক্লাস কেমন লেগেছে। আর স্যার রিপোর্ট, আচ্ছা রিপোর্ট হচ্ছে তুমি 2 পৃষ্ঠা লিখতে পারো, ওকে স্যার। তাহলে তোমরা অবশ্যই বলে স্যার অ্যাপ্লিকেশন লেখার সময় মার্জিন দেওয়া যাবে? হ্যাঁ, মার্জিন দেওয়া যাবে। তো আজকের ক্লাস এই ছিল আজকের ক্লাস। আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করেছি আমার মতো করে তোমাদেরকে বোঝানোর জন্য। আর তোমরা যারা আমার ক্লাসের জন্য অধীর আগ্রহী ছিল, আশা করি প্রত্যেকের পরীক্ষা অনেক ভালো হবে। এখন যারা হচ্ছে আমাদের এই বইটার
পিডিএফ কপিটা চাচ্ছ, যারা এই শর্ট সাজেশনগুলোর পিডিএফ কপিগুলো যারা চাচ্ছ, যারা ইংরেজি সাজেশনটা পেতে চাও, যারা হোয়াটসঅ্যাপে পেতে চাও বা পিডিএফ কপিটা নিতে চাও, তারা ইনস্ট্যান্ট এখন এই মুহূর্তে আমাদের এই পিডিএফ কপিটা আমরা 190 টাকা করে সেল দিচ্ছি। যদি কেউ তোমরা এই মুহূর্তে এই পিডিএফ কপিটা নিতে চাও বা যাদের প্রয়োজন উত্তর সহকারে এরকমভাবে প্রত্যেকটা সাজেশন, রিটেন পার্ট, প্যাসেজ পার্ট, গ্রামার পার্ট, শর্টকাট টেকনিক সহকারে, তারা চাইলে যোগাযোগ করতে পারো। এবং আমি একটা লাইভের অফার দিচ্ছি, এই লাইভ চলাকালীন সময় হচ্ছে তোমরা 150 টাকায় এটা নিতে পারবা। যদি কেউ লাইভ চলাকালীন সময় নিতে চাও তারা হচ্ছে 150 টাকায় এখনই মেসেজ করো 01400496572। এটাতে রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ। তুমি যদি হোয়াটসঅ্যাপে এখন মেসেজ করো, আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করলে তোমরা এখনই এটার পিডিএফ কপিটা নিতে পারবা, এটার পিডিএফ কপিটা তোমরা এখন নিতে পারবা। যদি কেউ লাইভ চলাকালীন সময়ে 150 টাকা দাও, এখনই সেন্ড মানি করলে আমরা তোমাদেরকে এটার উত্তর সহকারে 5টা পিডিএফ তোমাদেরকে দিয়ে দিব হুবহু। সো তোমরা যাদের প্রয়োজন তারা এখনই হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। আর আমার ক্লাস তোমাদের কেমন লাগে আর তোমাদের উপকারে আসতেছে কিনা অবশ্যই কমেন্টস করে জানাবা। আর আমার পড়াইতে কোনো তোমাদের কোনো মানে দেওয়ার বাকি আছে কিনা, বা পড়াইতে আর কোনো কিছু তোমাদের দেওয়ার প্রয়োজন আছে কিনা, বা আমার হচ্ছে যে বুঝাইতে আর কোনো বাকি আছে কিনা, বা আমার কোনো ত্রুটি আছে কিনা তোমরা অবশ্যই জানাবা। আর আমি চেষ্টা করব তোমাদেরকে সবসময় যতটুকু পারি হেল্প করার জন্য। পরীক্ষার আগ পর্যন্ত আল্লাহ পাক যদি আমাকে সুস্থ রাখেন, আমার জন্য দোয়া করবা। আমি যদিও মানে অগোছালো হয়ে যাচ্ছি, অনেক মানে নিজের প্রতি নিজের কেয়ারটা মানে ভুলেই গেছি। যাই হোক, চেষ্টা করব তোমাদের পাশে থাকার জন্য। আর পরীক্ষার পরে তোমরা মনে রাখবা না, এটা 100%, এটা 100%। এবং কেউ মনে রাখবে না, কেউ আমার পাশে থাকবে না, কেউ আমাকে সাপোর্ট দেবে না, এবং কেউ আমাকে মানে নিয়ম করে খোঁজ দিবে না বা আমাকে, এটা আমি জানি। এবং মানুষকে যদি তোমার নিজের সবটা দিয়ে দাও, আমার জন্য আমি তোমাদের জন্য মারা গেছি, আমার কলিজাটা কেটে দিছি, তাও কিন্তু মানুষের মন পাওয়া যাবে না। কারণ একটা মানুষ সব থেকে পারফেক্ট হতে পারে না। আমি যখন পেজে বা ইউটিউবে যখন এই ভিডিওগুলো পাবলিশ করি বা আমার পোস্ট করি, দেখবো ম্যাক্সিমাম স্টুডেন্ট ভালো কয়, কিছু দেখবে যে 3, 4, 5টা হচ্ছে যে খারাপ কমেন্টস করে, যে আমি ভিউয়ের জন্য, ভিউ ব্যবসার জন্য ক্লাস দিচ্ছি, একের পরে ক্লাস ভিডিও দিতেছি, ঘন্টার ঘন্টা কথা বলতেছি, টাকার জন্য করতেছি। বাট মানে এটা যে দিন শেষে কত উপকার হচ্ছে, কত হাজার হাজার স্টুডেন্ট যারা ফ্রিতে উপকারটা পাচ্ছে, এটার দিকে কেউ কর্ণপাত করবে না। কিন্তু দেখো, আমি তো এত ভালো করতেছি, তার মধ্যেও গুটি কয়েকজন রয়ে গেছে, তারা আমার ভালো বলতেছে না, খারাপ বলতেছে, নেগেটিভ একটা কমেন্টস করতেছে। তার মানে কি, সবার ভালো আমি হতে পারতেছি না। তো আমি যত যাই কিছু করি, আমি এই যে এত আমার এই লাস্ট একটা মাস ধরে যে এত ফ্রি ক্লাস, এত সময় দিতেছি, তোমাদেরকে পড়াচ্ছি, ফ্রি ক্লাস এত সময় দিতেছি, পেইড ব্যাচের স্টুডেন্ট থেকেও তোমাদেরকে সময় দিতেছি বেশি, সবার উপকার চেষ্টা করতেছি। আই এম ট্রাইং মাই লেভেল বেস্ট। বাট দিন শেষে পরীক্ষার পরে কেউ মনে রাখবে না। এবং পরীক্ষার দিনই ধরো যদি এই যে রিটার্ন পার্ট বলতেছি, এটা কমন আসবে না, বা এগুলো তোমার শর্টকাট টেকনিক বা সাজেশনে একটু যদি এদিক সেদিক হয়, কমন না আসে, পরীক্ষার হলে না লিখতে পারে, তাহলে মনে করো যে গালি আর তালি দুইটাই কিন্তু পড়বে সমান তালে। এবং দেখবে পরীক্ষার হল থেকে বের হয়ে মনে করো যে গালি দেওয়া শুরু করবে, এবং পেজে আসবে আয়সা মনে করো যে গালি দেওয়া শুরু করবে। এটাই বাস্তব, এবং এটা ম্যাক্সিমাম টাইমে দেখছি এটাই হয়। যে যত বেশি করে দিন শেষে তার করাটাই হচ্ছে যে মানে এটা খারাপ হয়ে যায়, এবং এই করাটাই হচ্ছে যে মানে এটার মধ্যে প্রবলেম হয়। তো যাই হোক, আমি এই বিষয়টা নিয়ে ভাবতেছি না। আমি জানি যারা আমার থাকার শুভাকাঙ্ক্ষী, যারা আমাকে ভালোবাসে, রেসপেক্ট করে, যারা আমাকে শ্রদ্ধা করে, যারা আমাকে ভালোবাসে, যারা আমাকে সম্মান করে, তারা অবশ্যই আমার বিপদে বা আমার সুখে পাশে থাকবে। এবং তারা ভালো সময়ও থাকছে, খারাপ সময়ও থাকছে, ভালো সময়ও সবসময় থাকবে আশা করি। ঋতু, আপনার জন্য কষ্ট করতেছি, আমরা মনে রাখবো। থ্যাংক ইউ। মনে রাখলে তো ভালো, না রাখলেও সমস্যা নাই, দোয়া করবা এই আর কি। আচ্ছা, তো যাই হোক, আমরা আরিফিন লিখেছ, তুহিন আলহামদুলিল্লাহ স্যার অনেক ভালো বুঝিয়েছেন, আলহামদুলিল্লাহ। মিসকাত জাহান অনেক ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, কুড়িগ্রাম থেকে আপনাকে সাপোর্ট করতেছি স্যার মেহেদি, থ্যাংক ইউ মেহেদি। তারপরে আমরা দেখতে পাচ্ছি মামুন স্যার, সবার কাছে ভালো হওয়া অসম্ভব, যার মন মানসিকতা যেমন তার কাছে, ঠিক, রাইট, ওকে। পপি দেব, সবার কথা জানি না স্যার, তবে আমি বলতে পারবো না। পপি, থ্যাংক ইউ পপি। আচ্ছা, বিডি, তারপর অফকোর্স বক্স দিতে ভাই, আচ্ছা, কথায় আছে পাশে লোক কিছু বলে, হ্যাঁ। শ্রেয়া, থ্যাংক ইউ। তারপরে আমরা দেখতে শুরু না, তারপরে জান্নাত। দেখো, ক্লাস শেষ হওয়ার আগে অনেকেই চলে গেছে, 1500 স্টুডেন্ট ছিল। এখন যে লাস্টে যে আমি কথাগুলো বলতেছি,
মানে আমার সম্পর্কে কিছু বলতেছি। আমার এখন বিজনেস করতেছি, এই যে পিডিএফ নেওয়ার জন্য। দেখো 100 টাকা 150 টাকা সবার কাছেই আছে, কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট এই 150 টাকা দিয়ে যখন পিডিএফটা কিনতে চায় তখন 100টা প্রশ্ন করে। এই 150 টাকা দিয়ে পিডিএফটা কিনতে আসলে 100টা প্রশ্ন করে, স্যার পিডিএফটা কি কমন আসবে, স্যার আপনি কি পিডিএফটা দিবেন, টাকা মাইরে দিবেন, স্যার পিডিএফটা কি আসলেই পাবো, কেমনে পাবো, কি অবস্থা, অনেক ধরনের প্রশ্ন করে। স্যার একটু টাকাটা কম রাখেন, আরও কম রাখেন স্যার, নানানভাবে। আজকাল 100 টাকা 150 টাকা চায়ের দোকানে বসলে, ফুটপাতে দাঁড়ালে, মানে একটা হচ্ছে যে মুড়ি ঝালমুড়ি খাইলেও তোমার 150 টাকা খরচ হয়ে যায়। আর এই 150 টাকার মাধ্যমে তুমি একটা ভালো একটা সাজেশন পাচ্ছ উত্তর সহকারে। তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে ইংরেজি বিষয়টা একটু কঠিন, এখানে তোমাকে একটা চরমভাবে হেল্প করতেছে। সো এই যে তোমাকে চরমভাবে যে হেল্পটা করতেছে, এই হেল্পটা তুমি 150 টাকায় পাচ্ছ। সো এইটা দিয়ে যদি তুমি কৃপণতা করো, একটা বেস্ট সিদ্ধান্ত নিতে গিয়ে তোমার লাইফে তুমি 150 টাকা ইনভেস্ট করতেছো। এই টাকাটা হচ্ছে ইনভেস্ট করা, নিজেকে নিজের ভালোর জন্য ইনভেস্ট করা। সো আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা স্যার টাকা তো বিকাশে নাই, কি করব? তুমি হচ্ছে যে দোকান থেকে দিতে পারো অথবা পড়ে দিতে পারো, বুঝতে পারছো? আচ্ছা মুস্তাদ লিখেছে রেজাল্ট পাওয়ার পরে মিষ্টি খাওয়াবো, তাই? আচ্ছা যাই হোক, আশামণি ঠিক বলছেন, হ্যাঁ। আচ্ছা স্যার আমি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থেকে বলছি, সুয়েল খান, থ্যাংক ইউ। আচ্ছা আমাদের টাকা নাই। আচ্ছা তো দেখো কয়দিন হয়ে গেলো এখনও বই পাইনি। নুসরাত কি বলো, আমাদের হটলাইন নাম্বারে এখনই যোগাযোগ করো তুমি, ঠিক আছে? আচ্ছা অল সাবজেক্টের পিডিএফ পাবো? হ্যাঁ অল সাবজেক্টের পিডিএফ আছে মনি, নিতে পারো। আচ্ছা ওকে স্যার আমি পিডিএফটা নিছি, অনেক গোছানোভাবে সব কিছু দেওয়া, অনেক সুন্দরভাবে দেওয়া আছে। হ্যাঁ তৃতীয়ত আমাদের পিডিএফটা এবার অনেক সুন্দরভাবে গুছিয়ে করেছি, সুন্দরভাবে পার্ট বাই পার্ট আলাদা করেছি। পিডিএফে এবার কোনো ভুল রাখি নাই, সুন্দরভাবে করেছি। আচ্ছা তো যাই হোক আমরা বিদায় নিচ্ছি, তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য অবশ্যই দোয়া করবা। আজকে পর্যন্তই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।